কয়েকটি মুক্তা আর এক নিখোঁজ বাবার গল্প, যার শেষটা শুরু হলো এক রহস্যময় মানচিত্র থেকে। কিন্তু মানচিত্রে চতুর্ভুজের স্বাক্ষর শুধু একটি খুনের প্রমাণ নয়, তা এক লুপ্ত গুপ্তধনের সূত্র। একদিকে মেধাবী গোয়েন্দা ভারত চৌধুরীর সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি, আর অন্যদিকে স্থূল পুলিশি তদন্ত। শেষ পর্যন্ত গঙ্গার বুকে ধাওয়া করে কি ধরা পড়বে সেই পা কাটা রহস্যময় অপরাধী, নাকি লুপ্ত হবে রানী দুর্গাবতীর অভিশপ্ত গুপ্তধন, যার লোভে একে একে মুছে গেছে জীবনের সব চিহ্ন। মৌলিক মিডিয়ার আজকের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কলমে চতুর্ভুজের স্বাক্ষর, দ্বিতীয় পর্ব। হেমেন্দ্র কুমার রায়, যার কলম থেকে বেরিয়ে আসে কেবল রহস্য নয়, বরং বুদ্ধিবৃত্তিক ধাঁধা, যেখানে গোয়েন্দা কেবল অপরাধীকে নয়, বরং প্রচলিত চিন্তাধারাকেই চ্যালেঞ্জ করে। বাংলার বিশিষ্ট সাহিত্যিক শ্রী হেমেন্দ্র কুমার রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাহলে চলুন আজকে শুরু করা যাক আমাদের বিশেষ নিবেদন চতুর্ভুজের স্বাক্ষর, দ্বিতীয় পর্ব। সৌভাগ্যক্রমে চিত্রাকে তার বাড়িতে পৌঁছে দেবার জন্য পুলিশের একখানা গাড়ি পেল। চিত্রাদের বাসার ঠিকানা হচ্ছে ভবানীপুরে। গাড়ি সেই দিকেই চলল। আজকের ঘটনার পর ঘটনাগুলো ছিল আমার পক্ষেই অভাবিত বিস্ময়কর। সেখানে চিত্রা তো হচ্ছে তরুণী নারী মাত্র। এমন সব ভয়াবহ ঘটনার আবর্তে সে আগে আর কখনো গিয়ে পড়েনি। এতক্ষণ সে আত্মসংবরণ করে অনেকটা স্তম্ভিতের মতন হয়েছিল, কিন্তু গাড়িতে উঠে তার সমস্ত আত্মসংযমের বাঁধ গেল একেবারে ভেঙে। আমার কাঁধের উপরে হেলে পড়ে সে বালিকার মতোই কাতর স্বরে কাঁদতে শুরু করে দিলে। তার সেই পেলব তনুর তপ্ত স্পর্শ পেয়ে আমার সর্বাঙ্গের উপর দিয়ে বয়ে গেল একটা বৈদ্যুতিক শিহরণ। জীবনের সুন্দরী তরুণী অনেক দেখেছি, অনেক, এবং অনেকের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে যথেষ্ট, কিন্তু এর আগে আর কোনো নবযৌবনা এমন একান্ত নিবিড়ভাবে আমাকে অবলম্বন করেনি। এমন বিচিত্র অভিজ্ঞতা আমার জীবনেই প্রথম। আমি যেন মুহ্যমান হয়ে পড়লুম। তারপর নিজেকে সামলে নিয়ে চিত্রার একখানি হাত ধরে বললুম, চিত্রা, শান্ত হও, এতটা কাতর হলে চলবে না। চিত্রা তাড়াতাড়ি গাড়ির কোণে সরে বসে যেন লজ্জা সংকোচেই স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। চলন্ত গাড়ির ভিতরে থেকে থেকে রাস্তার আলোগুলো এসে পড়ছিল, এবং সেই আলোতে দেখা যাচ্ছিল চিত্রার গৌরবর্ণ কপালের উপরে মুক্তোর মতন ঝকমকিয়ে উঠছে অশ্রুবিন্দুগুলো। আমার ইচ্ছে হলো নিজের রুমাল বার করে তার অশ্রু ভেজা মুখখানি মুছিয়ে দিই, কিন্তু সহসা এতটা স্বাধীনতা নেবার ভরসা হলো না। তার অনেক দিন পরে চিত্রা আমার কাছে কবুল করেছিল যে সেদিন রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিলে মনে মনে সে একটুও রাগ করত না। সে সময় তার মন চেয়েছিল বাহির থেকে একটুখানি সহানুভূতি। গাড়ির ভিতরে একসঙ্গে বসে আছি আমরা দুটি প্রাণী, কিন্তু কারোর মুখে নেই একটি মাত্র কথা। বোধ করি সেই মৌখিক ভাষণের উপরে প্রাধান্য বিস্তার করেছিল আমাদের মানসিক আকর্ষণী। মুখ বন্ধ, কিন্তু মনের দ্বার খোলা। দুজনে সেই মুক্ত হৃদয়ের দ্বার দিয়ে আনাগোনা করছিল যে মৌন বাণী, তা শুধু অনুভূতির বিষয়, তা ভাষায় প্রকাশ করা যায় না। আমি কি ভাবছিলুম আর চিত্রাই বা কি ভাবছিল তার ইতিহাস রাখা হয়নি। কতক্ষণ এইভাবে ছিলুম তাও জানি না, কিন্তু চিত্রা হঠাৎ সজাগ হয়ে বলে উঠল, আমাদের বাড়ির কাছে এসে পড়েছি। তার একটু পরেই একখানা বাড়ির সামনে এসে মোটর দাঁড় করানো হলো। মনে মনে ভাবলুম চিত্রার বাড়িখানা আরো দূরে থাকলেই ছিল ভালো। এত তাড়াতাড়ি দুজনের একত্রে থাকা স্বপ্নভঙ্গ হলো বলে আমার মন খুঁতখুঁত করতে লাগলো। কিন্তু অগত্যা নামতেই হলো, কারণ গাড়িখানা তখন দাঁড়িয়ে পড়েছে। আমি জিজ্ঞাসা করলুম, চিত্রা, তোমাদের বাড়িতে আর কে কে আছেন? কেবল আমার ছোট পিসিমা, তার নাম
কমলা দেবী। আমি গাড়ি থেকে নেমে দু চারবার সদর দরজার কড়া নাড়তে একটি প্রৌঢ়া মহিলা এসে দরজা খুলে দিলেন। চিত্রাকে গাড়ির ভিতর থেকে নামতে দেখে তিনি বলে উঠলেন, কি রে মা, এতক্ষণ তুই কোথায় ছিলি? আমি যে ভেবে সারা হচ্ছিলুম। চিত্রা দরজার কাছে এসে বললে, সে অনেক কথা পিসিমা, পরে সব বলবো খন। ভাস্করবাবু, আপনি কি একবার বাড়ির ভিতরে আসবেন না? মন তো তাই চায়, কিন্তু উপায় নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বললুম, না না, আজ না চিত্রা দেবী, আমার হাতে এখন একটা বড় কাজ আছে। গাড়ি যখন মনিলাল বসু স্ট্রিটে গিয়ে উপস্থিত হলো, রাত তখন প্রায় 3টে বাজে। 10 নম্বর বাড়ি খুঁজে নিতে বেশি দেরি লাগলো না। রেলিং ঘেরা জমির ভেতরে মস্ত একখানা বাড়ি, ফটক বন্ধ। বাড়ির কোথাও আলোকের বিন্দুমাত্র চিহ্ন নেই। এ সময় কাউকে ডাকাডাকি করে জাগানো উচিত নয় বটে, কিন্তু আমি এসেছি জরুরি কাজে। বেশ কিছুক্ষণ গলাবাজি করবার পর জনৈক ক্রুদ্ধ দারোয়ানের সারা ও দেখা পাওয়া গেল। 2 হাতে তন্দ্রা জড়িত চক্ষু রগড়াতে রগড়াতে কাছে এসে রুক্ষস্বরে সে জানতে চাইলে আমার কি দরকার। তার হাতে ভারতের কাঠখানা দিয়ে বললুম, এনো, এটা তোমার বাবুর কাছে দিয়ে এসো। প্রথমটা সে তো কিছুতেই আমার প্রস্তাবে রাজি হয় না। তারপর মিষ্টি কথা বলে ও বকশিসের লোভ দেখিয়ে কোনো ক্রমে তাকে বাড়ির ভেতরে পাঠিয়ে দিল। মিনিট 10 পরেই বাড়ির কর্তা বেরিয়ে এলেন। তার সঙ্গে সঙ্গে শিকল বাঁধা একটা কুকুর। তিনি বললেন, এই শেষ রাতে ভারতের একই খেয়াল, নতুন কোনো মামলা বুঝি? আমি মাথা নেড়ে জানালুম, হ্যাঁ। মোহিনীবাবু বললেন, আমার ঝুমি হচ্ছে আশ্চর্য জীব, দোঁয়াশলা বটে, কিন্তু ব্ল্যাক হাউন্ডও এর কাছে হার মানবে। ঝুমির দিকে সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করলুম। নিতান্ত নির্লিপ্তের মতন একদিকে তাকিয়ে সে দাঁড়িয়েছিল। তাকে দেখতে খানিকটা স্প্যানিয়েল ও খানিকটা হাউন্ডের মতো। ঝুলো ঝুলো লটপটে কান, গায়ে বড় বড় লোম, আঙুলগুলোও বেশ লোমশ, কিন্তু তার চেহারা কোনো বিশেষ শক্তির পরিচয় দেয় না। মোহিনীবাবু হেসে বললেন, ঝুমির দিকে তাকিয়ে দেখছেন কি? ও হচ্ছে বর্ণচোরা। চোখে দেখে কিছুই বোঝবার জো নেই, কিন্তু ওর যা বাহাদুরি ভারত তা ভালো করেই জানে। ঝুমি বুঝতে পারলে তাকে নিয়েই আমাদের আলোচনা হচ্ছে। সে দূর থেকেই নাক তুলে আমাদের আঘ্রাণ নেবার চেষ্টা করলে। মোহিনীবাবু বললেন, আপনাকে দেখে ঝুমি লেজ নাড়ছে না, তার কারণ ও এখনো আপনাকে বন্ধু বলে মেনে নেয়নি। আপনি তাড়াতাড়ি যদি ওর বন্ধুত্ব চান, তো মাঝে মাঝে ওকে ঘুষ দিতে হবে। ভবিষ্যৎ ভেবে ঘুষ আমি সঙ্গে করে এনেছি। এই বিস্কুটের মোড়কটা নিন। তার মিনিট 3 পরে কয়েক টুকরো বিস্কুট উপহার পেয়ে প্রবল বেগে তার জীব আন্দোলন করতে করতে ঝুমি আমার গা ঘেঁষে দাঁড়িয়ে এমন ভাব দেখাতে লাগলো যেন সে আমার সঙ্গে অচ্ছেদ্য বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ হয়েছে। সাগর স্মৃতির বাগানে ফিরে এসে প্রথমেই খবর পেলুম শ্যামলালকে গ্রেপ্তার করে গোবিন্দরাম থানায় প্রত্যাগমন করেছে। অত্যন্ত নির্বিকার মুখে ভারত দাঁড়িয়েছিল বাগানের ফটকের উপরে হেলান দিয়ে। তার সঙ্গে আগে থাকতেই ঝুমির ঘনিষ্ঠতা ছিল, তাই ভারতকে দেখেই সে 2 কান খাড়া করে ঘন ঘন লেজ নাড়তে শুরু করে দিলে। ভারত বললে, কিরে ঝুমি, চিনতে পেরেছিস যে? হ্যাঁ, বেশ বেশ, আজ আমাদের পথ দেখাতে হবে তোকেই। তারপর আমার দিকে ফিরে বললে, ভাস্কর, যে ঘরে কামলাল খুন হয়েছে, ঝুমিকে নিয়ে তুমি তার তলায় গিয়ে দাঁড়াও। একটু পরেই আবার আমার দেখা পাবে। বলতে বলতে সে দ্রুত পদে বাড়ির ভিতরে পুনঃপ্রবেশ করলে। চাঁদ কখন অস্ত গিয়েছে, কিন্তু আকাশে জেগে উঠেছে অল্প আলোর আভাস। পাখির ঘুম এখনো ভাঙেনি বটে, কিন্তু ভোর হতে বোধহয় আর দেরি নেই। আবছায়ার মধ্যে পদসঞ্চালন করে আমি ধীরে ধীরে অগ্রসর হলাম। তারপর ভারতের নির্দেশ অনুসারে যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলো। একে একে কেটে গেল প্রায় মিনিট 15। একটা উঁচু গাছের উপর থেকে পাখিদের ডানা ঝাড়া দেওয়ার শব্দ শোনা গেল। বুঝলুম এইবারে তারা প্রভাতী কণ্ঠ সাধনার জন্য প্রস্তুত হচ্ছে। হঠাৎ একটু তফাতেই একটা ভারী দেহপতনের শব্দ হলো। চমকে ফিরে দেখি আবছায়ার ভিতর দিয়ে আরো ঘন ছায়ার মতো একটা মূর্তি হনহন করে আমাদের দিকে এগিয়ে আসছে।
বিস্মিত কণ্ঠে বললুম, কে 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 তুমি? পরিচিত কণ্ঠে শুনলুম, আমি আমি তোমার বন্ধু ভারত। আপাতত শূন্য থেকেই হলো আমার সদ্যপতন। ব্যাপার কি হে? মোটেই রোমাঞ্চকর নয় হে। বাড়ির টঙে চোরাকুঠুরির মধ্যে তথাকথিত বালকের পায়ের দাগগুলো যেখানে গিয়ে শেষ হয়েছে, সেইখানকার জানলা দিয়ে খুব সম্ভবত তারই মতো একটা জলের নল বেয়ে উপর থেকে আমি নিচে নেমে এসেছি। এখানে ঘাসের উপরে কারোর পায়ের ছাপ দেখা যাচ্ছে না বটে, কিন্তু সে যে এখানকার খুব কাছাকাছি কোনো জায়গা দিয়েই মাটি মাড়িয়ে প্রস্থান করেছে সেই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ ভূতলে অবতীর্ণ হই এখান থেকে আমি এই জিনিসটা আবিষ্কার করেছি। এই দেখো। টর্চের আলো ফেলে দেখলুম জামার বুক পকেটের মতো ছোট একটি ব্যাগ। সেটা তৈরি কোনো রঙিন তৃণ দিয়ে। ভারতের নানান প্রদেশে বিভিন্ন মেলায় গিয়ে আদিবাসীদের হাতে তৈরি এরকম ছোট ছোট ব্যাগ আমার দৃষ্টিগোচর হয়েছে। সেই ব্যাগটার ভিতরে অঙ্গুলি চালনা করতেই ভারত ত্রষ্ট কণ্ঠে বলে উঠল, সাবধান সাবধান। সাবধান হবো কেন ভারত? ওই ব্যাগের ভিতরে রয়েছে গোটা 6 কাঁটা। ওই রকমই একটা কণ্টকে বিদ্ধ হয়ে কামলালকে মৃত্যু মুখে পড়তে হয়েছে। এই কাঁটাগুলো নিশ্চয়ই বিষাক্ত। খনি যখন মাটির কাছ বরাবর এসে লাফিয়ে পড়েছিল, ব্যাগটা তখনই তার পকেট থেকে পড়ে গিয়েছে বলেই আমার মনে হয়। ভারত একখানা রুমাল নিয়ে ঝুমির নাকের কাছে ধরলে। ও আবার কি? মনে আছে ভাস্কর ঘটনাস্থলে ক্রিওজোটের ভাঙা বোতলের কথা? ঘরময় গড়াচ্ছিল তার ধারা, আর তার মধ্যে পা পড়ে গিয়েছিল খনির। আমি ওই রুমালে মাখিয়ে নিয়ে এসেছি খানিকটা ক্রিওজোট, আর তারই গন্ধের সঙ্গে ঝুমিকে এখন পরিচিত করতে চাই। ক্রিওজোটের গন্ধ পেয়েও ঝুমি প্রথমটা নিজের কর্তব্য স্থির করতে পারলে না। বোকার মতো বারবার আমাদের মুখের পানে তাকাতে লাগলো। তার ভাবটা যেন খামোখা আমাকে একটা বাজে দুর্গন্ধ শোকাচ্ছ কেন বাবু? ঝুমির বকলস ধরে টেনে এদিকে ওদিকে পদচারণা করে ভারত বললে, ঝুমি 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 মাটির উপর শুঁকে দেখ। মাটির উপর মাটির উপর। হ্যাঁ, কোনো গন্ধটন্ধ পাচ্ছিস নাকি? হ্যাঁ। এইবার ঝুমি কথা বুঝলো ও রাখলো। মাটির উপরে শুকতে শুকতে হঠাৎ তার লেজ ও কান দুটো খাঁড়া হয়ে উঠল এবং সে ঘেউ ঘেউ রবে চিৎকার করতে লাগলো। সার্মেয় ভাষায় বিশেষজ্ঞ না হলেও আমি বুঝতে পারলুম যে ঝুমি মাটির উপরে ক্রিওজোটের গন্ধ আবিষ্কার করে ফেলেছে। আমার হাতের শিকলে প্রচণ্ড টান মেরে একদিকে সে অগ্রসর হতে চাইলে ভারত বললে, ঝুমির সঙ্গে সঙ্গে অগ্রসর হও ভাস্কর। এইবারে আমাদের যেতে হবে ওর পিছনে পিছনে। আমার মুখে প্রাচীন পদচিহ্ন কাহিনী তুমি অনেকবার শুনেছ তো? অতঃপর দেখতে হবে এই বৈজ্ঞানিক যন্ত্রযুগেও সেই আদিমকালের পদচিহ্নের সূত্র আমাদের ঠিক কতখানি এগিয়ে নিয়ে যেতে পারে। অতএব আগে চলো, আগে চলো ঝুমি, চলো। তখন ভোরের পাখিদের মিষ্ট গানের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে কাকেদের কর্কশ চিৎকার। পৃথিবীর ওপর থেকে সরে গিয়েছে অন্ধকারের পর্দা এবং নীলাকাশের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে সূর্যকর ধারার প্রথম ঢেউ। বাগানের রেলিংয়ের কাছ পর্যন্ত গিয়ে ঝুমি আবার থমকে দাঁড়িয়ে পড়ল। খনি নিশ্চয়ই এখান দিয়ে রেলিং পার হয়ে গিয়েছে। ঝুমিকে আমরা দুজনে মিলে রেলিংয়ের ওপারে নামিয়ে দিলাম। তারপরে আবার আরম্ভ হলো আমাদের অভিযান। সাফল্য সম্বন্ধে আমার বিশ্বাস তখনও পর্যন্ত খুব একটা দৃঢ় ছিল না। হত্যাকাণ্ডটা ঘটেছে প্রায় 28 ঘন্টা আগে। কলকাতার রাজপথ দিয়ে চলাচল করে বৃহৎ জনতা এবং অসংখ্য যানবাহন। এর মধ্যে কি হত্যাকারীর পায়ের গন্ধ এতক্ষণ ধরে বর্তমান থাকতে পারে? আমার সন্দেহের কথা ভারতের কাছে খুলে বললাম। সে বলল, সাধারণ গন্ধ হলে এতক্ষণ তার অস্তিত্ব থাকতো বলে মনে হয় না। তবে ক্রিওজোটের গন্ধ হচ্ছে অতিশয় উগ্র। মানুষের নাক মনে হয় সে গন্ধ এখন ধরতে পারবে না, কিন্তু একে পশুদের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে ঢের বেশি, তার উপরে আবার ঝুমি হচ্ছে এ বিষয়ে বিশেষভাবে শিক্ষিত কুকুর। আমি জানি তার ক্ষমতা হচ্ছে বিস্ময়কর। এই দেখো না, মাটির উপরে নাক রেখে সে কত সহজে হনহন করে এগিয়ে যাচ্ছে। সে দৌড়ে যাওয়ার চেষ্টা করছে, কেবল শিকলে বাঁধা আছে বলেই পারছে না। আমি এগোতে এগোতে বললুম, ঝুমি তাহলে এখন আমাদের একমাত্র ভরসা? মোটেই নয়, কেবল খনি ক্রিওজোটের উপরে পা দিয়ে ফেলেছে বলেই আমাদের সুবিধা হচ্ছে একটু বেশি। কার্যোদ্ধার করবার জন্য অন্য একটা উপায়ও আমার হাতে আছে। খানিক আগে তোমার কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। সেই এক ঠেঙে লোকটার এমন হুবহু বর্ণনা তুমি কেমন করে দিলে? খুব সহজেই।
গোড়া থেকে সব ব্যাপারটা একবার ভেবে দেখো। একটু মাথা খাটালেই দেখবে সবই জলের মতো সোজা হয়ে গিয়েছে। নরেনবাবু আর রামচন্দ্র সিংহ দুজনেই ছিলেন আন্দামানের কয়েদি উপনিবেশের পদস্থ কর্মচারী। সেই ম্যাপখানা দেখলে বোঝা যায় তাঁরা কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। স্মরণ আছে তো? সেই ম্যাপ বা নকশাখানার ভিতরেই আমরা 4 জন লোকের নাম পেয়েছিলাম। গোড়াতেই ছিল সুজন সাহুর নাম। আন্দাজ করে বলতে পারি হাতের লেখাটাও সুজন সাহুরই। নরেনবাবু বাঙালি, রামচন্দ্র সিংহ বিহারি হলেও বাংলার সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক। আর উপাধি দেখে মনে হচ্ছে সুজন সাহু বিহার দেশেরই লোক। বাংলা ভালো লিখতে না পারলেও বাংলা ভাষাটা যে ভাষা জানেও। তাই 3টে নামই হচ্ছে একেবারে মুসলমানি, অর্থাৎ চতুর্ভুজের স্বাক্ষর। এরকম কথা ব্যবহার করতে পারে সুজন সাহুর মতো যে কোনো হিন্দুই। ঘটনাস্থলে আর একখানা কাগজে এই চতুর্ভুজের স্বাক্ষর কথাগুলো আমরা পেয়েছি, আর সেখানেও দেখা গেছে ওই সুজন সাহুকেই। এই বিষয়ে আমার মনে কোনো সন্দেহই নেই। সুতরাং এই কাগজখানা বহন করছে তারই কীর্তি। চিত্রা দেবীর হাতে এই কাগজখানা প্রথম দেখেই আমি অনুমান করেছিলাম তার সঙ্গে জড়িত আছে কোনো গুপ্তধনের রহস্য। আমার এই অনুমান যে সত্য, পরে তারও প্রমাণ পাওয়া গেছে। আসল ব্যাপারটা আমি মনে মনে সাজিয়ে নিয়েছি এইভাবে। সুজন সাহু আর তার 3 সঙ্গী ভারতের কোথাও কোথাও গুপ্তধনের সন্ধান পেয়েছিল, জানো তো। কিন্তু তার উপরে হস্তক্ষেপ করবার আগেই তারা পুলিশের হাতে ধরা পড়ে। যে কোনো রকমে তাদের গুপ্তধনের কথা জানতে পেরেছিলেন নরেনবাবু আর রামচন্দ্র সিংহ। সুজন সাহুর দল আন্দামানে যখন কয়েদি জীবনযাপন করছিল, সেই সময় অবকাশ আর পেনশন নিয়ে সর্বপ্রথমে দেশে ফিরে আসেন রামচন্দ্রবাবু। সুতরাং ধরে নেওয়া যেতেই পারে গুপ্তধন আবিষ্কার করেন তিনিই সর্বপ্রথমে। তার কিছুকাল পরে দেশে ফেরেন নরেনবাবু। তারপর গুপ্তধনের উপরে নিজের অংশ দাবি করতে গিয়ে কেমনভাবে তিনি মারা পড়েন সেই বিষয়ে আমরা শুনেছি। রামচন্দ্রবাবু গুপ্তধন নিয়ে কিছুকাল নিরাপদে কাটিয়ে দেন। তারপর কোনো এক সময় সুজন সাহু কারাদণ্ড থেকে মুক্তি লাভ করে দেশে ফিরে আসে। তার যে একটা পা কাটা ছিল, এটা প্রথমে আমার কাছে সন্দেহ ছিল মাত্র। তার মুক্তির খবর পেয়ে পর্যন্ত রামচন্দ্রবাবু সর্বদাই অশান্তিপূর্ণ জীবনযাপন করতেন এবং পাছে কোনো পা কাটা লোকের সঙ্গে দেখা হয়ে যায় এই ভয়েই সর্বদা তটস্থ হয়ে থাকতেন। তারপর রামচন্দ্রবাবুর মৃত্যুদিনের কথা স্মরণ করো। শ্যামলাল আর কামলাল ঘরের জানলায় দেখেছিল একখানা দাড়িওয়ালা কদর্য মুখ, আর তাকে দেখেই রামচন্দ্রবাবু ভীষণ আতঙ্কে দম বন্ধ হয়ে মারা যান। সহজ বুদ্ধিতেই বোঝা যায় সেই ভয়াবহ আগন্তুক সুজন সাহু ছাড়া আর কেউ নয়। সেই দিনই গুপ্তধনের লোভে কোন ফাঁকে সে ঘরে ঢুকে জিনিসপত্র সমস্ত কিছু তছনছ করে ফেলেছিল, কিন্তু কোনো খোঁজ না পেয়ে অবশেষে হতাশ হয়ে সে ফিরে যায়। তবু সে হাল ছাড়েনি। যে উপায়ই হোক ওই বাড়ির সমস্ত খবর সে রেখেছিল নিজের নখদর্পণে। তাই কামলালের গুপ্তধন প্রাপ্তির সংবাদও সে যথা সময় সংগ্রহ করতে পেরেছিল। তারই ফলে কামলালের পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। ঘটনাস্থলে আমরা সুজন সাহুর পায়ের জুতোর সঙ্গে কাঠের পায়ের ছাপও দেখেছি। পদচিহ্ন সম্পর্কে যাঁরা বিশেষজ্ঞ, প্রতি জোড়া পায়ের ছাপ কত তফাতে পড়ে তা দেখেই তাঁরা অনায়াসে বলে দিতে পারেন যে কোনো লোকের মাথার প্রায় সঠিক উচ্চতা। সেই হিসাবেই আমি বলেছিলাম সুজন সাহুও মাথায় প্রায় 5.5 ফুট উঁচু। আর মুখে যে দাঁড়িয়ে আছে শ্যামলালের কাছেই সেটা শুনেছি। গুরুতর অপরাধের আসামিরাই যেত আন্দামানে। সুতরাং সুজনকে দীর্ঘকাল ধরেই জেল খাটতে হয়েছিল। সেই জন্যেই আমি অনুমান করেছি অন্তত সে একজন মাঝবয়সী লোক। তোমার এই অনুমান কতটা যুক্তিসহ তা তো যথাসময়ে তার প্রমাণ পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, ঘটনার রাত্রে সুজনের সঙ্গে যে আর একজন লোক এসেছিল তারও প্রমাণ পাওয়া গিয়েছে। মনে হয় সে সাবালক নয়, বালক। ব্যাপারটা কি উদ্ভট নয়? কি এসে ভারত রহস্যময় হাসি হেসে বলল, কি মিষ্টি ভোরের হাওয়া বইছে। দেখো,
আকাশের একখানা ভাঙা মেঘের একধারে সূর্যালোক কেমন যেন সোনার পাড় বুনে দিয়েছে। ভারত কবিত্ব প্রকাশ করবার চেষ্টা করছে দেখে বুঝলুম আপাতত সে আর কিছু প্রকাশ করতে রাজি নয়। এদিকে ঝুমি এগিয়ে চলেছে তো এগিয়েই চলেছে। সে একবারও বাঁয়ে বা ডাইনে মুখ ফিরিয়ে তাকাচ্ছেই না, মাটির উপরে নাক রেখে সোজাসুজি একেবারে এগিয়ে চলেছে। ইতিমধ্যে বেলা বেড়ে উঠেছে, রাস্তার উপরেও ক্রমেই বেড়ে উঠছে পথিকের সংখ্যা এবং এদিক ওদিক ছুটোছুটি করছে নানান শ্রেণীর যানবাহনও। মাঝে মাঝে ঝুমির ভাবভঙ্গি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছিল বটে, কিন্তু আমরা এমন সহজ স্বাভাবিক ও নির্বিকারভাবে অগ্রসর হচ্ছিলাম যে জনতা কোথাও কৌতূহলে উঠবার অবকাশ পেল না। তারপর এক জায়গায় গিয়ে ঝুমি পড়ল রীতিমতো বেকায়দায়। সেখানটা হচ্ছে চৌমাথা। ঝুমি হঠাৎ দাঁড়িয়ে পড়ে কেমন যেন অসহায়ের মতন মুখ তুলে আমাদের দিকে বারবার তাকিয়ে দেখতে লাগলো। তারপর একবার গেল ডান দিকে, আবার ফিরে এসে গেল বাঁ দিকে। তারপর আমাকে টানতে টানতে চারিদিকে একবার চক্কর দিয়ে এসে কান্নার সুরে ডাকতে লাগলো। আমি বললুম, ভারত দেখছো? ঝুমি আমার মনে হয় আর ক্রিওজোটের গন্ধ পাচ্ছে না, তাই অমন কাতর হয়ে পড়েছে। ব্যাপারটা বেশ বোঝা যাচ্ছে, আততায়ীরা এইখান থেকেই অদৃশ্য হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেমন করে। ঠিক পথের পাশেই ছিল একখানা বুড়ো মুদির দোকান। সেখানে বসে দোকানদার জমির কাণ্ড কারখানা দেখতে দেখতে কৌতূহলী স্বরে বললে, আরে কি ব্যাপার মশাই, আপনাদের কুকুরটা ওরকম ছটফট করে কাঁদছে কেন? ভারত হাসতে হাসতে বলল, বন্ধুদের শোকে আমাদের ঝুমি যাদেরকে খুঁজছে তাদেরকে পাচ্ছে না, তবে তুমি হয়তো তাদের খবর দিতে পারবে। দোকানি সবিস্ময়ে বলল, হ্যাঁ, আপনাদের কুকুর কাদের খুঁজছে সেটা আমি কেমন করে বলবো? ভারত বলল, তা রাত্রিবেলায় তোমার এই দোকানে কে থাকে? কে আবার থাকবে মশাই? হ্যাঁ, আমাকেই থাকতে হয়। যা দিনকাল পড়েছে, পাড়ায় রোজই চুরি হচ্ছে দোকানে দোকানে। পাহারা দেওয়ার জন্য রাতে আমি একাই থাকি। বাহ বাহ বাহ, খুবই বুদ্ধিমানের কাজ করো তুমি। বাহ, খুব ভালো। আচ্ছা বাবু, বলতে পারো গেল পরশু রাত্রে এখানে কোনো সন্দেহজনক ঘটনা ঘটেছিল? দোকানি মাথা নেড়ে বললে, আগে না মশাই, তেমন কোনো ঘটনা ঘটেনি। তা তুমি এতটা নিশ্চিত হচ্ছ কেমন করে বাবা? রাত্রে তো তুমি জেগেছিলে না। আগে না জেগেছিলাম না, ঘুমিয়েই ছিলুম বটে, কিন্তু আমার ঘুম খুব সজাগ। কোথাও খুট করে একটুও শব্দ হলেই আমার ঘুম ভেঙে যায়। এই দেখুন না, পরশুদিন অনেক রাতে একখানা চলতি ট্যাক্সি এসে এই রাস্তার ওপরে থেমে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে আমার ঘুমটাও ভেঙে যায়। তারপর রাস্তার ওপরে খট খট করে লাঠির শব্দ। গেল 15 দিনের মধ্যে এই পাড়ায় 3টে বড় বড় চুরি হয়ে গিয়েছে। কাজেই এত রাতে রাস্তায় ওই শব্দ শুনে বিছানার ওপরে আমি উঠে বসি আর কি। হ্যাঁ, তা কি বললে, রাত তখন অনেক? আগে হ্যাঁ মশাই, ঠিক সেই সময় আমার দোকানের ঘড়িতে ঢং ঢং করে 3টে বাজলো। হ্যাঁ, আমার পরিষ্কার মনে আছে। আচ্ছা, তা বিছানায় উঠে বসে তুমি কি করলে? কি আবার করব, জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখলুম। আর কি? কি দেখলে? বেশি কিছু নয়, দেখলুম একখানা ট্যাক্সি ওই স্টার্ট দিয়ে চলে গেল, এইটুকু খালি মনে পড়ছে। ট্যাক্সিখানার নম্বর হচ্ছে ওই 50। ও, তারপরে তুমি আবার শুয়ে পড়লে? তাছাড়া আর কি করব বলুন? হ্যাঁ, তাছাড়া আর অত রাত্রে কিছু করবার ছিল না বটে। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। এ বাবা, আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? ওই ট্যাক্সির নাম্বারটা দেখতে তুমি ভুলে যাওনি তাই? কিছুই বুঝতে না পেরে দোকানদার ফ্যাল ফ্যাল করে ভারতের মুখের দিকে তাকিয়ে রইল। ভারত তার দিকে আর দৃষ্টিপাত না করে ফিরে দাঁড়িয়ে বললে, চল রে ঝুমি, তোকে আর গন্ধ টন্ধ শুঁকে হিলি দিল্লি ঘুরে বেড়াতে হবে না। আমাদের কাজ হাসিল হয়েছে, এবার ফিরে চল। চল বাবা। অগ্রসর হতে হতে আমি বললুম, আমাদের কি কাজ হাসিল হয়েছে ভারত? ভারত বললে, এখনো তুমি কিচ্ছু বুঝতে পারোনি? ভেবে দেখো, এই পর্যন্ত এসে ঝুমি যখন অপরাধীদের পায়ের গন্ধ আর পাচ্ছে না, তখন বুঝতে হবে যে এইখান থেকেই তারা অদৃশ্য হয়েছে। কিন্তু কেমন করে অদৃশ্য হবে? নিশ্চয়ই তারা আকাশে উড়ে যায়নি। সুতরাং ধরে নিতে হবে যে এইখানে তারা কোনো গাড়ির উপরে আরোহণ করেছে। দোকানি বলে, পরশু রাত্রি 3টের সময় এইখান থেকে একখানা ট্যাক্সির উপরে কেউ আরোহণ করেছিল। পরশু রাত্রেই কামলালকে খুন করা হয়।
সুতরাং এইটুকু অনুমান করা খুবই সঙ্গত যে এখানে এসে গাড়ির উপরে উঠেছিল খনিরাই। সবই তোমার অনুমান? দেখো, আমার অনুমানের ভিত্তি আরো দৃঢ় হয়েছে। কেন জানো? কেন? দোকানি বলে পথের উপরে শুনেছিল সে ঠকঠক করে লাঠির শব্দ। তো চোর বা খনি পালাবার সময় কখনো ঠকঠক করে লাঠি নিয়ে চলে? তবে তুমি শব্দটা কিসের বলতে চাও? ভারত বিরক্তিপূর্ণ কণ্ঠে বলল। সবই আমাকে ব্যাখ্যা করে বলে দিতে হবে, তুমি নিজে কিছুই আন্দাজ করতে পারবে না? কোনো এক ঠেঙে লোক কাঠের পা ফেলে ফুটপাথের উপর দিয়ে চললে যে ঠকঠক করে শব্দ হয়, অন্তত এটাও তোমার জানা উচিত ছিল নিশ্চয়ই। হ্যাঁ, অপরাধীরাই যে সেদিন রাত্রিবেলায় এসে ট্যাক্সির উপরে আরোহণ করেছিল। আমার এই অনুমান একটুও অসঙ্গত মনে হয়নি। তারা পালিয়েছে বটে, তবে এখনো আমার নাগালের বাইরে যেতে পারেনি। যে গাড়িতে উঠে তারা চম্পট দিয়েছে তার নাম্বার আমি পেয়েছি। দেখা যাক অতঃপর আমরা কি আর করতে পারি। ও হ্যাঁ, ভালো কথা, তুমি এখন ঝুমিকে নিয়ে যথাস্থানে পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে যাও। আমি এখন আমার নিজস্ব গোয়েন্দা বাহিনীকে একটা খবর দিতে যাব। বিকেলে ভারতের ঘরে ঢুকে দেখি মেজের উপরে নিজের মনে সে পায়চারি করছে। তাকে আমি জানি সে এখন একসঙ্গে করছে পদচালনা ও মস্তিষ্ক চালনা। বললুম, কি খবর এ ভারত? ট্যাক্সি ড্রাইভারের জন্য অপেক্ষা করছি। ট্যাক্সি ড্রাইভার? বাবা, এর মধ্যে ভুলে গেলে ভায়া? পরশু রাত্রে অপরাধীরা যে গাড়ির সওয়ার হয়ে লম্বা দিয়েছিল তারই চালকের এখানে আসবার সম্ভাবনা আছে। তার কাছে খবর পাঠিয়েছো নাকি? আমার গোয়েন্দা বাহিনীর সর্দার ছোকরাকে তুমি চেনো তো? তার নাম ফটিক, বলেছিলাম তোমায়। ট্যাক্সির নাম্বার দিয়ে তাকেই আমি খোঁজ করতে পাঠিয়েছি। ফটিক হচ্ছে বাহাদুর ছেলে, ট্যাক্সি ড্রাইভারকে আবিষ্কার না করেও কিছুতেই ছাড়বে না। ভারত আবার পায়চারি করতে লাগলো। আমি উচ্চস্বরে মাধবকে জানিয়ে দিলুম যে আমাদের চা পান করবার সময় নিকটবর্তী হয়েছে। খানিক পরে শেষ হলো চা পর্ব এবং সঙ্গে সঙ্গেই সিঁড়ির উপরে শোনা গেল দ্রুত এলোমেলো পায়ের শব্দ। তারপরে শুনলুম মাধব সক্রোধে চিৎকার করে বলছে, এই হতভাগা, এই হতভাগা লক্ষ্মী ছাড়ার দল, কোথায় যাস? এই কোথায় যাস? চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। কিন্তু যারা আসছিল তারা কেউই মাধবের ধমকানি গ্রাহ্যের মধ্যেই আনলো না। তেমনই সশব্দেই উপরে উঠে ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ে হঠাৎ একসঙ্গেই হেঁট হয়ে সেলাম ঠুকে দেওয়ালের সামনে সার বেঁধে পাশাপাশি দাঁড়িয়ে গেল। সকলেরই দেহ দণ্ডবৎ সরল, যেন ফৌজের সেপাই। আগেই বলেছি, এরা সব বস্তির ছেলে, কখনো চায়ের বা খাবারের দোকানে কাজ করে এবং কখনো বা রাস্তায় রাস্তায় হল্লা করে বেড়ায়। তাদের অধিকাংশেরই পরনে একটা করে আধ ময়লা গেঞ্জি আর একটা করে হাফ প্যান্ট। ওদের মধ্যে কেবল একজনের পায়ে আছে পাদুকার বিলাসিতা। খালি তাই নয়, তার গেঞ্জির উপরেও আছে একটা হাফ শার্ট এবং তার বুক পকেটেও একটা ক্লিপ লাগানো ফাউন্টেন পেন থেকে বঞ্চিত নয়। তারই নাম ফটিক, এই ভবগুড়ে দলটির পুঁচকে সর্দার। ভারত সিগারেট কেসের উপরে একটা সিগারেট ঠুকতে ঠুকতে বললে, কি হে ফটিক চাঁদ, কদ্দূর কি করতে পারলে? ফটিক একগাল হেসে বললে, আগে রামপ্রবেশ তেওয়ারিকে সঙ্গে করেই এনেছি। কে সে? হ্যাঁ, সেই এই 50 নম্বর ট্যাক্সি চালায়। হুজুর, এই তেওয়ারির পোকি সহজে আসতে রাজি হয়? দস্তুর মতো ভয় দেখিয়ে তবে আনতে পেরেছি। হ্যাঁ, চমৎকার। অতঃপর রামপ্রবেশকে এই ঘরে প্রবেশ করতে বলো, আর দেখো তোমার এই পল্টনটিকেও আবার যখন তখন ঘরের মধ্যে নিয়ে এসো না, ওদেরকে তুমি নিয়ে যাও। চোখের পলক পড়তে না পড়তেই ঘরের ভেতর থেকে বালখিল্ডের দল অদৃশ্য। প্রথমে সিঁড়ির ধাপের উপরে উঠল দুধদার পায়ের শব্দ, তারপর বাড়ির বাইরেই রাস্তা থেকে শোনা গেল হো হো খিলখিল হাসি, ছটাপট হাততালির ধ্বনি এবং ঘন ঘন সিটি দেওয়ার তীব্র আওয়াজ। খুদে পল্টনের দল স্বাধীনতার আনন্দ উপভোগ করছে। মিনিট দুয়েক পরেই ঘরের ভেতরে আবির্ভূত হলো মার্কা মারা ট্যাক্সি চালকের ঝোড়ো কাকের মতো মূর্তি। তার মুখের উপরে স্পষ্ট হয়ে উঠেছে রাগ ও বিরাগের চিহ্ন। ভারত ছুদলে, তুমি কি রামপ্রবেশ নাকি? হ্যাঁ হুজুর, কিন্তু এ কি হামলা? এই ছোড়াগুলো আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে, বলে এখানে না এলে আমায় নাকি থানায় যেতে হবে। হ্যাঁ, ওরা ঠিকই বলেছে। তুমি যখন ভালো মানুষের মতন এখানে এসেছো তখন তোমার আর কোনো ভয় নেই, নইলে তোমাকে সত্যই কিন্তু থানায় যেতে হতো শেষমেশ। কেন হুজুর, আমি কি করেছি?
পরশু রাত প্রায় 3টের সময় গাড়ি নিয়ে তুমি টালিগঞ্জে গিয়েছিলে? কেন যাব না হুজুর, আমার গাড়ি তো ভাড়া খাটবার জন্যই। রাত 3টের সময় কি ওই অঞ্চলে গাড়ি নিয়ে ভাড়া খাটতে যায় কি? কলকাতার এক বিয়ে বাড়ি থেকে অনেক রাত্রে আমি টালিগঞ্জ গিয়েছিল। আমার কথা সত্য কি না আপনি সেখানে জিজ্ঞাসা করলেই জানতে পারবে। আচ্ছা, তারপর কি হয়? রাত 3টের সময় ফেরবার পথে একজন লোক আমার গাড়ি থামায়। একজন? না, ঠিক একজন নয়, দুজনই, কিন্তু সে হচ্ছে এক বাচ্চা ছোড়া। তার কথা ওই ধর্তব্যই নয়। তাকে দেখতে কেমন? হুজুর, আমি অত লক্ষ্য করে দেখিনি, আর দেখলেও বুঝতে পারতুম না, কারণ শীতের জন্য সে মাথা থেকে পা পর্যন্ত একটা র্যাপার মুড়ি দিয়েছিল। তবে যাক তার কথা, যে তোমার গাড়ি থামিয়েছিল তাকে দেখতে কেমন? সে লোকটা ল্যাংড়া আর একখানা পা কাঠের। তার মুখে ছিল লম্বা দাড়ি আর বগলে ছিল একটা মাঝারি বাক্স। সেই ভাড়া করলে আমার এই গাড়িখানাকে। তারপর তাকে নিয়ে আমি আসি ওই আইরিটলার কাছাকাছি গঙ্গার ধারে। সেখানেই তারা গাড়ি থেকে নেমে যায়। নেমে তারা কোন দিকে যায় দেখেছো? না হুজুর, তা দেখিনি। অত শত দেখবার ইচ্ছেও তখন আমার হয়নি। তখন শেষ রাত, বাসায় ফিরতে পারলেই যেন বাঁচি। কেবল এইটুকু দেখেছিলুম তারা রেল লাইন পার হয়ে গঙ্গার দিকেই যাচ্ছে। আচ্ছা রামপ্রবেশ, তুমি যেটুকু খবর দিয়ে গেলে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। আর ফটিক চাঁদ কই? এই যে, আর তুমিও তোমার দলবল নিয়ে অদৃশ্য হতে পারো। আর দেখো, আজ সন্ধ্যার সময় আহিরিটোলা ঘাটে আমার জন্য তুমি কিন্তু সদলবলে অপেক্ষা করো, মনে থাকবে তো? ফটিকচাঁদের সঙ্গে সঙ্গে রামপ্রবেশের প্রস্থান হলো। তার একটু পরেই রাস্তার উপরে আবার শোনা গেল খুব জোর সিটি, হাততালি, হো হো হাসি ও হট্টগোল। সারা পাড়া মাতিয়ে সেই বিষম গোলমেলে ব্যাপারটা ক্রমে দূরে সরে যেতে লাগলো। ভারত হেসে ফেলে বললে, ভাস্কর ভায়া, আমাদের খুদে বর্গীর দল বিদেয় হলো, পাড়াও এইবার জুড়লো। আজকের বঙ্গমিত্র কাগজে হত্যাকাণ্ডের কি রিপোর্ট বেরিয়েছে দেখেছো? আমি বললুম, না। ভারত একখানা খবরের কাগজ আমার দিকে এগিয়ে দিয়ে বললে, পড়ে দেখো। আমি কাগজখানা হাত বাড়িয়ে গ্রহণ করলাম। বড় বড় শিরোনামের তলায় লেখা রয়েছে, হত্যাকাণ্ড ও রত্ন লুণ্ঠন। গত ৩রা ডিসেম্বর তারিখে টালিগঞ্জের সাগর স্মৃতি নামক উদ্যান বাটিকায় এক রহস্যময় চুরি ও ভয়াবহ হত্যাকাণ্ড হইয়া গিয়াছে। নিহত হইয়াছে বাবু কামলাল সিংহ এবং চুরি গিয়াছে একটি মাঝারি তরঙ্গ ভরা বহুমূল্য জড়োয়া গহনা প্রভৃতি। এই হত্যাকাণ্ড প্রথমে আবিষ্কার করেন মৃত ব্যক্তির সহোদর শ্যামলাল সিংহ এবং শৌখিন গোয়েন্দা নামে বিখ্যাত ভারতভূষণ চৌধুরী এবং তাহার সঙ্গী বাবু ভাস্কর সেন। তাহার পরেই সংবাদ পাইয়া পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সুদক্ষ কর্মচারী বাবু গোবিন্দরাম গাঙ্গুলি লোকজন লইয়া ঘটনাস্থলে আবির্ভূত হন। তিনি অতিশয় চাতুর্য ও তৎপরতার সহিত তদন্ত করিয়া সমস্ত রহস্যের সমাধান করিয়া ফেলেন। তার ফলে হতব্যক্তির জ্যেষ্ঠ ভ্রাতা শ্যামলাল সিংহ ঘটনাস্থলেই পুলিশের হাতে গ্রেপ্তার হন। দুর্ভাগ্যক্রমে এখনও চোরাই মালের কোনো সন্ধান পাওয়া যায়নি বটে, তবে গোবিন্দরাম বাবুর মতন ধুরন্ধর পুলিশ কর্মচারীর হস্তে যখন মামলার ভার পড়িয়াছে, তখন ব্যাপারটা নিষ্পত্তি হইতে যে বিলম্ব হইবে না, ইহা আমরা অনায়াসেই আশা করিতে পারি। ইতিমধ্যে তিনি যে বিস্ময়কর কর্মকুশলতা দেখাইয়াছেন, তাহার জন্য তাহার যশ যে সমাধিক বর্ধিত হইবে তদ্বিষয়ে কোনোই সন্দেহ নাই। গোবিন্দরাম বাবুর মুখেই আমাদের সংবাদদাতা খবর পাইয়াছেন যে অদূর ভবিষ্যতে তিনি আরও কোনো সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করিবার আশা রাখেন। কাগজখানা রেখে দিয়ে আমি বললুম, ওয়ে ভায়া, গোবিন্দবাবু যে আরও কোনো সন্দেহজনক ব্যক্তির সন্ধান পেয়েছেন, তাদের মধ্যে আমরা নেই তো আবার? ভারত হাস্য মুখে বললে, পুলিশের কালো ফর্দে আমার নাম থাকলেও আমি বিস্মিত হব না, কিন্তু এইসব কথা এখন থাক ভাই, জরুরি কাজে আমাকে এক্ষুনি একবার বাইরে বেরোতে হবে। তা জরুরি কাজটা কি শুনি? ভারত গাত্রোত্থান করে বললে, আমি ফিরে এলেই আমার মুখে সব শুনতে পাবে তুমি। আমি এখন চললাম। আমি বসে বসে ভাবতে লাগলুম। আমার সমস্ত ভাবনা চিন্তাই এখন ছুটছে কেবল একদিকে। যে রহস্যময় রক্তাক্ত ঘটনার আবর্তে এসে পড়েছি, সর্বদাই আমার মনকে আচ্ছন্ন করে রাখে সেই ব্যাপারটাই। আবার সেই ঘটনাগুলোর কথা স্মরণ করতে গেলেই সর্বাগ্রে আমার মনের ভেতরে ভেসে ওঠে একখানি সুন্দর কিন্তু কাতর মুখ। চিত্রা,
চিত্রা আমার মনের ভেতরটা করে তুলেছে বিচিত্র স্মৃতির আলিম্পনে উপভোগ্য। তার কথা ভেবে সুখ পাই, তার মুখ মনে পড়লে বুকে জাগে আনন্দের ছন্দ। তারপরেই আরেকটা কথা ভেবে আমার মন কেমন মুষড়ে পড়ে। চিত্রা আজ বিপদগ্রস্ত হয়ে আমাদের অবলম্বন করেছে বটে, কিন্তু 2 দিন পরে এই মামলাটার কিনারা হয়ে গেলে আর কি আমার কথা নিয়ে তার মাথা ঘামাবার দরকার হবে? সে হবে তখন বিপুল সম্পত্তির উত্তরাধিকারিণী। তার অনুগ্রহ ভিক্ষা করবার জন্য চারিদিক থেকে ছুটে আসবে দলে দলে লোক। সে প্রলুব্ধ জনতার মাঝখান থেকে আমার মতন ক্ষণিকের অতিথি আর কি তার চিত্তকে অধিকার করতে পারবে? এই দুর্ভাবনাই আজকাল যখন তখন আমার মনকে পীড়িত করে তোলে। বিকেলের পর কেটে গেল সন্ধে। তারপর রাত 9:30 বাজবার সঙ্গে সঙ্গেই আবার পাওয়া গেল ভারতের দেখা। তার দিকে তাকিয়ে বললুম, কি হে, তোমার মুখখানা বেশ উৎফুল্ল দেখছি যে, কেল্লাফতে করেছো নাকি? ভারত একখানা চেয়ারের উপরে ধূপ করে বসে পড়ে বলল, এত সহজে কেল্লা ফতে হলে কি আর ভাবনা ছিল? তবে হ্যাঁ, দুর্গ এখনো অধিকার করতে পারেনি বটে, কিন্তু দুর্গ প্রাকারের উপরে আরোহণ করতে পেরেছি। আমি কৌতূহলী কণ্ঠে বললুম, সেও তো বিশেষ আনন্দের কথা। অতঃপর সন্দেশ পরিবেশন করলে সুখী হব। একটা সিগারেট বার করে হাতির দাঁতের লম্বা পাইপের ভেতর ঢুকিয়ে তাতে অগ্নি সংযোগ করে ভারত কিছুক্ষণ নীরবে ধূমপানে নিযুক্ত হয়ে রইল। তারপর ধীরে ধীরে বললে, দেখো ভাস্কর, যথেষ্ট পরিমাণে আরও কাঠখড় না পোড়ালে এ মামলাটার কিনারা হবে বলে মনে হচ্ছে না। এবারে কেবল সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি নয়, বোধহয় আমাদের দৈহিক শক্তি প্রয়োগ করবার দরকারও হবে। কোথায় গিয়ে জবনিকা পড়বে জানি না, তবে নাটকের গতি কতখানি এগিয়েছে সেটা তোমায় বলতে আমার কোনো আপত্তি নেই। মনে আছে তো, ট্যাক্সির চালক রামপ্রবেশ বলেছিল সুজন সাহু আর তার সঙ্গীকে কাল ভোরের দিকে, অর্থাৎ পরশু শেষ রাতে আহিলিটোলা ঘাটের কাছে নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছিল। আর এটাও তুমি শুনেছ যে সুজনকে সে দেখেছিল রেল লাইনে পার হয়ে গঙ্গার দিকে যেতে। এখন প্রশ্ন ওঠে, এত জায়গা থাকতে অপরাধীরা সুদূর টালিগঞ্জের প্রান্ত থেকে উত্তর কলকাতার নদী ধারে বিশেষ এক ঘাটের কাছে গিয়ে নামলো কেন? সুজনের একটা পা কাটা, তার উপরে সে বহন করেছিল একটা রত্নপূর্ণ তোরঙ্গ। সে খুনি আর চোর, এই সময় সর্বপ্রথমে তার পক্ষে সকলের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করাই হবে স্বাভাবিক, কিন্তু সে তা করেনি। অতএব ধরে নিতে হবে ওই নদীর ধারেই তার কোনো একটা আস্তানা আছে। কিন্তু সে কেমন আস্তানা? গঙ্গার ধারে রেল লাইনের এক পাশে পাশাপাশি অনেক বাড়ি আছে বটে, কিন্তু সুজন নিশ্চয়ই এ পাশের কোনো বাড়ির ভিতরে গিয়ে ঢোকেনি। সে অগ্রসর হয়েছিল রেল লাইনের ওপাশে নদীর দিকে। ওদিকে কোনো বসত বাড়ি নেই, আছে কেবল ঘাটের পরে ঘাট, তারপরেই নদী। সেখানে কোনো অপরাধী আত্মগোপন করতে পারে এমন কোনো জায়গাই নেই। তবে সুজন ওই দিকে গেল কেন? এর একমাত্র জবাব হচ্ছে, সুজন গিয়েছিল কোনো নৌকার সন্ধানে। সেই নৌকার সঙ্গে তার যে আগে থেকেই বন্দোবস্ত করা ছিল, এই বিষয়ে সন্দেহ করবার কিছুমাত্র কারণ নেই। তবু আমার অনুমান যে কতটা সত্য তার প্রমাণ পাওয়া দরকার। ভেবে দেখলাম, প্রভাত যখন আসন্ন, সুজনের পা কাটা আর তার সঙ্গে আছে বালকের মতো দেখতে এক সঙ্গী, তার উপরে সে করছে একটা তোরঙ্গের ভার বহন। তারা সহজেই লোকের দৃষ্টি আকর্ষণ করবে। শেষ রাত, অর্থাৎ সূর্যোদয়ের প্রাক্কালে হিন্দু পূর্ণার্থীরা যাকে বলে ব্রহ্ম মুহূর্ত, সেই সময় অনেকের গঙ্গা স্নান করার অভ্যাস আছে। আবার অনেকে সেই সময় প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে পড়ে। অপরাধীরা নিশ্চয়ই সেই রকম কোনো কোনো লোকের চোখে পড়েছিল, কিন্তু তাদের কারোরই ঠিকানা আমরা জানি না, অথবা জানবার কোনো উপায় নেই। তবে শেষ রাতে এক শ্রেণীর লোক গঙ্গার ঘাটে সজাগভাবে বসে থাকতে বাধ্য হয়। তারা হচ্ছে ঘেটো ওড়িয়া বামন। 2-1 পয়সার বিনিময়ে স্নানার্থীদের সাহায্য করাই হচ্ছে তাদের পেশা। তাদের পাত্তা পাওয়া মোটেই কঠিন নয়।
আহিরি তোলার আশেপাশে ঘাটে ঘাটে এমনই সমস্ত ঘেটো বামুনদের কাছে আমি সন্ধান নিয়ে বেড়াতে লাগলাম। আমার চেষ্টা বলাই বাহুল্য ব্যর্থ হলো না। একজন ওড়িয়ার মুখে শুনলাম কাল ঠিক ভোরের আগে এমন দুজন লোককে সে দেখেছে যাদের সঙ্গে আমার বর্ণনা হুবহু মিলে যায়। একজনের বগলে তোরঙ্গ আর কেঠো পা, আর একজনকে ছোকরার মতো দেখতে, কিন্তু সে ছোকরা নয়। ঝাপসা আলোয় তারা যায় গঙ্গার দিকে। দৃশ্যটা একটু অসাধারণ বলেই সে কৌতূহলী হয়ে তাদের উপরে দৃষ্টি রেখেছিল। তোরঙ্গ নিয়ে লোক দুটো ঘাটের দিকে নেমে যায়, তারপর সেখান থেকে উঠে একখানা মোটর বোটে। তারপরেই বোটখানা সশব্দে ঘাট ছেড়ে চলে যায় গঙ্গার উত্তর দিকে। বোটখানার বিশেষ বর্ণনা দেওয়ার জন্য তাকে অনুরোধ করলাম, যদিও আমি জানতাম তখনও চারিদিক ছিল হালকা অন্ধকারে আচ্ছন্ন। সে অবস্থায় কেউ কখনো ভালো করে কোনো জিনিস দেখতে পায় না, কিন্তু তার উত্তর হলো আশাতীত রূপে আশাপ্রদ। বোটখানা নাকি তার আগের দিন বৈকাল থেকেই ঘাটের পাশেই বাঁধা ছিল, আর সেটা হয়ে উঠেছিল এমন একটা দ্রষ্টব্য ব্যাপার যে লোকের চোখকে করেছিল সহজেই আকৃষ্ট। কারণ বোটখানা ছিল একেবারেই নতুন, টাটকা সবুজ রঙের বোট, উপর দিকে লাল রঙের পুরু ডোরা কাটা। ভাস্কর, আমি কি অনেকটা অগ্রসর হয়েছি বলে মনে হচ্ছে না? নিশ্চয়ই হয়েছ, কিন্তু ভারত, উত্তর বাহিনী নদী গিয়েছে কত দেশ দেশান্তরে। তুমি পলাতকদের ঠিকানা জানতে পারবে কেমন করে? আর এক বিশেষ কারণে তাও পারবো মনে হচ্ছে ভাস্কর। একে তারা অপরাধী, ধরা পড়লে নিশ্চিতভাবে ফাঁসি কাঠে তাদেরকে দোল খেতে হবে। তার উপরে তাদের চেহারা হচ্ছে দস্তুর মতো মার্কা মারা। আমার দৃঢ় বিশ্বাস আগে থাকতেই তারা এইসব বুঝে আটঘাট বেঁধেই কার্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। তারা বেশি দূর কোথাও যাবে বলে আমার মনে হয় না। খুব সম্ভবত কলকাতার কাছাকাছি কোনো জায়গায় গঙ্গা তীরের কোনো বাড়ির ভিতরেই এখন কিছুকাল তারা অজ্ঞাতবাস করবে। কিছুকাল পরে এই হাঙ্গামার জের যখন মিটে যাবে, তখন কতকটা নিশ্চিন্ত হয়ে নিজেদের গুপ্ত আস্তানা ছেড়ে বাংলার বাইরে কোথাও পিট্টান দেওয়ার চেষ্টায় থাকবে। দেখো, আমার এই যুক্তি আমি নিজে অকাট্য বলেই মনে করি। বেশ, তোমার যুক্তি না হয় অকাট্য বলেই মেনে নিল, কিন্তু নদীর ধারে এপারে ওপারে আছে অসংখ্য বাড়ি। কোন বাড়ির ভিতরে তারা লুকিয়ে আছে এটা আবিষ্কার করা কি সহজ কথা? দগ্ধাবশিষ্ট সিগারেটটা ভরসাধারে নিক্ষেপ করে ভারত বললে, দেখো ভাস্কর, আপাত দৃষ্টিতে ব্যাপারটা সহজ নয় বটে, কিন্তু কিঞ্চিত মাথা খাটালেই বুঝতে পারবে এক কারণে এটা বেশ সহজ হয়ে এসেছে। কারণটা কি? আমার তো মাথায় ঢুকছে না। বন্ধু, বাড়ির ভিতরে লুকিয়ে থাকা খুবই সহজ বটে, কিন্তু একখানা মোটর বোট লুকিয়ে রাখা কি সহজ ব্যাপার? ভালো করে সন্ধান নিলেই দেখতে পাবে সেই বোটখানা এখন ভাসছে গঙ্গার ধারেই কোনো ঘাটে অথবা আঘাটায়। বোটের স্বধর্ম হচ্ছে তেলের মতো জলের উপর ভেসে থাকা। অপরাধীদের এই নৌকাখানা স্বধর্ম ত্যাগ কেন করবে বলতে পারো? আমার বেসরকারি গোয়েন্দা বাহিনীর নায়ক ফটিকচাঁদ হচ্ছে অতিশয় সব জানতা ছোকরা। আমার নির্দেশে সে আজ তার দলবল নিয়ে গঙ্গার দুই তীরে ছড়িয়ে পড়ে বেশ কিছু দূর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবে নদীর কোথায় আছে সেই নতুন এবং রংচঙে বোটখানা ভাসমান। দেখো ভাস্কর, আমার দৃঢ় বিশ্বাস আজকাল অথবা পরশু বা ওই হপ্তাখানেকের মধ্যেই সুজন সাহুর মোটর বোট আর তার গুপ্ত আস্তানার সঠিক খবরটা পাওয়া যাবে। অতএব শ্রীমান ফটিকচাঁদের কাছ থেকে রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদের আর কিছুই করবার নেই। তুমি ফটিকের উপরে বড়ই বেশি নির্ভর করছো। দেখা যাক তোমার এই নির্ভরতা ফলপ্রসূ হয় কিনা, কিন্তু অন্ধকারের আরেক দিকে তুমি এখনো আলোকপাত করতে পারোনি কিন্তু ভায়া। মুখ টিপে একটুখানি হেসে ভারত বললে, পারেনি নাকি? না, পারোনি। সুজন সাহুর সেই সঙ্গীটি কে তার কথা কিছুই আমাদের কিন্তু জানা নেই, অথচ সেও হচ্ছে হত্যাকারীর সহকারী। সহকারী নয় ভায়া, সেই হচ্ছে আসল হত্যাকারী, অন্তত আমার তাই বিশ্বাস। কিন্তু তার কথা তুমি কি জানো? তার অনেক কথাই আমি জানি। প্রথম কথা হচ্ছে সে বালক নয়। তবে সে কি? মাথায় সে বালকের মতো ছোট বটে, কিন্তু সে বালক নয়। তার পায়ের মাপ যে বালকের মতোই ছোট এটা আমরা দেখেছি। তার নগ্ন পদচিহ্নের মধ্যে
আর একটা বিশেষত্ব আমি আবিষ্কার করেছি, তার পায়ের আঙুলগুলো পরস্পরের থেকে কতটা বিচ্ছিন্ন। যারা জন্মাবধি জুতো না পরে খালি পায়ে চলাফেরা করে তাদেরই পায়ের আঙুলগুলো এরকম হয়। অর্থাৎ সেই ছোট্ট মানুষটি জন্মাবধি পাদুকার সংস্পর্শেই আসেনি। ঘটনাক্ষেত্রে আর একটা অদ্ভুত জিনিস আমরা পেয়েছি, একটা ফাঁপা কাঠের দণ্ড। সাধারণত দণ্ড হয় নিরেট, কিন্তু এর ভিতরটা ফাঁপা কেন? এর কারণ ভাস্করবাবু কি বলতে পারেন? হয়তো সেটা হচ্ছে কোনো রকম নলচের মতন জিনিস, তা বিশেষ কোনো কাজে ব্যবহৃত হয়। ধরে নাও তাই, কিন্তু তা কি কি কাজে লাগতে পারে জানো? শিকারে আর হত্যাকাণ্ডে। অসম্ভব। তোমার মাথাটি যে সাধারণ কাঠের দণ্ডের মতোই নিরেট, এটা আমার অজানা নয়। এই ফাঁপা দণ্ডটার ইংরেজি নাম কি জানো? ব্লো পাইপ। আমাদের ভাষায় যাকে বলা যেতে পারে ফুকনি, অর্থাৎ যার ভিতরে সজোরে ফুৎকার দেওয়া চলে। এরকম ফুকনি পৃথিবীর বিভিন্ন দেশে আদিম বাসিন্দাদের ব্যবহার করতে দেখা যায়, যেমন সুমাত্রা, জাভার, দক্ষিণ আমেরিকা প্রভৃতি জায়গায়। অসভ্য মানুষেরা বন্য পশু কি শত্রুবধ করার সময় এইরকম ফুকনির সাহায্য নেয়। আচ্ছা, এবারে ইংরেজি গেজেটিয়ারের এক খণ্ডের মধ্যে দৃষ্টিপাত করা যাক। এখানে যা লেখা আছে তার কিছু কিছু বাংলায় তর্জমা করে তোমার কর্ণকুহরে আমি নিক্ষেপ করতে চাই। আন্দামান দ্বীপপুঞ্জ উত্তর সুমাত্রা থেকে 340 মাইল দূরে বঙ্গোপসাগরে অবস্থিত। আন্দামানের আদিবাসীদের পৃথিবীর বামন জাতিদের অন্যতম বলে গণ্য করা হয়। সাধারণত মাথায় তারা 4 ফুটের চেয়ে একটু নিচু, অনেকে আবার তার চেয়েও ঢের ছোট। তারা অত্যন্ত হিংস্র ও বন্য মানুষ। যদি কারোর সঙ্গে বন্ধুত্ব প্রগাঢ়ও হয়, প্রাণ দিয়েও তার মর্যাদা রক্ষা করে। তাদের হাত এবং পা দুটোই এত ছোট যে সহজেই দৃষ্টি আকর্ষণ করে। জাহাজ ডুবি হয়ে নাবিক আর যাত্রীরা সেই দ্বীপে গিয়ে পড়লে ওই আদিবাসীরা পাথরের মাথাওয়ালা হাতুড়ি আর বিষাক্ত তীরের সাহায্যে তাদেরকে হত্যা করে। ভাস্কর, ওই আন্দামানেরই আদিবাসীদের কেউ হচ্ছে সুজন সাহুর সঙ্গী। সুজন যখন আন্দামানে বন্দি জীবনযাপন করত, তখন কোনো আন্দামানির সঙ্গে তার ঘনিষ্ঠতা সুদৃঢ় হয়ে উঠেছিল, আর তাকেই সে সঙ্গে করে কলকাতায় নিয়ে এসেছে। সেও অন্যান্য আন্দামানিদের মতোই ব্লো পাইপ বা ফুকনি ব্যবহার করতে সিদ্ধহস্ত। এই ফুকনি কেমন করে ব্যবহার করতে হয় তাও বোধহয় তুমি জানো না। নলচের মতো ফাঁপা দণ্ডের ভিতরে বিষাক্ত শলাকা বা কাঁটা রেখে জোরে ফুঁ দিলে সেই শলাকা ছুটে গিয়ে লক্ষ্যস্থলে বিদ্ধ হয়। এইভাবেই আহত হয়ে কামলাল বেচারা মারা পড়েছে। তার মাথায় বেঁধা ছিল একটি শলাকা, আর এইরকম শলাকা ভর্তি একটা ছোট ব্যাগও ঘটনাস্থল থেকে আমরা কুড়িয়ে পেয়েছি। আমার কি মত জানো তো? সুজন সাহু খুব সম্ভবত কামলালকে হত্যা করত না, কারণ তার আক্রোশ ছিল কামলালের পিতার উপরে। বিশেষত ফুকনি ব্যবহারের অভিজ্ঞতাও তার থাকবার কথা নয়। সে নিজে পঙ্গু, বিনা সাহায্যে দেওয়াল বেয়ে দোতলার উপরে গিয়ে উঠতে পারত না। তাই তার অবলম্বন রজ্জু দিয়ে ওই আন্দামানিটাই আগে উপরে উঠে তার দড়ি গাছা নিচে সুজনের কাছে ফেলে দেয়। সুজন সেই দড়ি ধরেই যথাস্থানে গিয়ে হাজির, কিন্তু তার আগেই আন্দামানিটা কামলালকে দেখতে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে জেগে উঠেছিল তার হিংস্র আর বন্য পশুর মতো মন। সে তৎক্ষণাৎ ফুকনি দিয়ে বিষাক্ত কাঁটা ছুঁড়ে কামলালের প্রাণ বধ করে। আমার এই বিশ্বাস যে ভুল নয়, পরে নিশ্চয়ই তার প্রমাণ পাওয়া যাবে। দেখো ভাই ভাস্কর, দেহ মন অত্যন্ত শ্রান্ত হয়ে পড়েছে। এইবারে আমি খানিকক্ষণের জন্য নিদ্রা দেবীর আরাধনা করতে চাই, কিন্তু তুমি কি করবে? আমি এখন একবার কমলা দেবীর সঙ্গে দেখা করতে চাই। ভারতের চোখ মুখের উপর দিয়ে একটা নীরব হাসির ঢেউ খেলে গেল। সে বললে, ওহো, তাই নাকি? খালি কমলা দেবীর সঙ্গে দেখা করতে চাও, মানে অন্য কারোর সঙ্গে নয়? মনে মনে উত্তপ্ত হয়ে আমি বললুম, হ্যাঁ, সেই সঙ্গে চিত্রা দেবীর সঙ্গেও আমি দেখা না করে আসবো না। যেসব ঘটনা ঘটছে সেগুলো তাদেরও জানা দরকার, তাই না? না জানালেও দোষ হবে না বন্ধু হে। মেয়েদের ধাতে গুপ্ত কথা শোয় না, তারা যার তার কাছে সব জাহির করে ফেলতে পারে। তবে তোমার যখন ইচ্ছে হয়েছে, আমি সেই ইচ্ছায় বাধা দিতে চাই না, কারণ তোমার এই ইচ্ছা হচ্ছে
দূরস্থ নদীর মতো, এবং কে না জানে, কবিরা বলেছেন যে পর্বত গুহা ছেড়ে নদী যখন বাইরে বেরিয়ে পড়ে তখন কার সাধ্য রোধে তার গতি। অতএব শুভস্য শীঘ্রম। কারণ চিত্রাদেবীও হয়তো শুষ্ক বালুচরের মতো নদীর স্নিগ্ধ স্পর্শ পাবার আশায় আকুল হয়ে বসে আছেন। দুর্মুখ ভারত, বেকায়দায় পেলে কাউকে ছেড়ে কথা কয় না। সব কথা শুনে কমলা দেবী হাসতে হাসতে বললেন, এ যে দেখছি রীতিমতো রোম্যান্স। গুপ্তধন, দুরাত্মা, অসভ্য নরখাদক, বিপন্না তরুণী, আবার উদ্ধারকর্তা বীরপুরুষ। চিত্রা এক মুহূর্তের জন্য আর চোখে আমার দিকে তাকিয়ে সলজ্জে হাসি হেসে মুখ ফিরে নিলে অন্যদিকে। কমলা দেবী বললেন, চিত্রা, তোর ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলার ফলাফলের ওপরে। কিন্তু হাতে 7 রাজার ধন আসবার সম্ভাবনা থাকতেও তোর মুখে তো কোনো আগ্রহের চিহ্ন দেখছি না। মনে মনে ভেবে দেখ, এত টাকা হাতে এলে সারা পৃথিবী তোর পায়ের তলায় এসে পড়বে। চিত্রা অতিশয় সহজভাবেই বললে, পিসিমা, দুনিয়ায় টাকাই সব নয়। টাকার জন্য আমার মনে কোনো আগ্রহ নেই, কিন্তু শ্যামলবাবুর জন্যে আমার অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে। গোড়া থেকেই তিনি আমার প্রতি যেরকম ভদ্র ব্যবহার করে আসছেন তার তুলনা নেই। আমার প্রতি সুবিচার করতে গিয়েই আজ তিনি এই বিপদে পড়েছেন। এখন তার মঙ্গলের জন্যে আমাদের সকলেরই প্রাণপণ চেষ্টা করা উচিত। চিত্রার কথা শুনে তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে উঠল। আমি বললুম, চিত্রা দেবী, আপনার কোনো আশঙ্কাই নেই। আমার বন্ধু ভারত শ্যামলবাবুকে নিশ্চয়ই বিপদ থেকে উদ্ধার করবে। চিত্রা বললে, আমাদের সদা সহায়তাও কোনোদিন আমি ভুলতে পারবো না। আমি কোথাকার কে, অথচ তবু আপনারা আমার জন্য এত করছেন। আমি কোনো জবাব দিলুম না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে রইলুম চিত্রার মোহনীয় মুখের দিকে। চিত্রা বলছে সে কোথাকার কে, কিন্তু সে যে আমার কতখানি, এ কথা যদি জানতে পারত। পরদিন সকালবেলায় ভারতের বাড়িতে গিয়ে শুনলাম ঘুম থেকে উঠে সে বাইরে বেরিয়ে গিয়েছে। কি আর করি, খবরের কাগজখানা নিয়ে এক কোণে গিয়ে বসে পড়লুম। মাধব চায়ের ট্রে হাতে করে ঘরে ঢুকে বলল, বাবু কাল সারা রাত ঘুমোননি। ঘুমোননি? কেন? জানি না, আমারও চোখে সারা রাত ঘুম ছিল না। নিচের ঘরে শুয়ে শুয়ে কেবলই শুনতে পেয়েছি এই ঘরে মেজের উপরে বাবুর পায়ের শব্দ। মাঝে মাঝে আমাকে ডেকে জিজ্ঞাসা করেছেন ফটিক কি কোনো খবর নিয়ে ফিরে এসেছে, কিন্তু সেই ফোঁচকে ছোড়া ফটকে সে আবার এমন কি জবর খবর আনতে পারবে অনেক মাথা ঘামিয়েও আমি তা বুঝে উঠতে পারিনি। তারপর ভোরবেলায় উঠে বেরিয়ে যাওয়ার সময় বাবু আমাকে বলে গেলেন, কোনো খবর নিয়ে যদি কেউ আসে তাকে যেন এইখানে বসিয়ে রাখা হয়। আমার চা পান শেষ হতে না হতেই সিঁড়ির উপরে দুমদাম পায়ের শব্দ তুলে ঘরের ভিতরে হন্তদন্তের ন্যায় প্রবেশ করলে গোবিন্দরাম। তারপর ইতস্তত চোখ বুলিয়ে বললে, ভারতবাবু কি বাড়িতে নেই? আমি বললুম, না, তবে আপনার কি কোনো বিশেষ দরকার? হ্যাঁ, বিশেষ দরকার, জরুরি দরকার। একটু সবুর করুন মশাই, অনেকটা দৌড়ে এসেছি, খানিকটা হাঁপ মেরে নি। এই বলেই তার হৃষ্টপুষ্ট মেদবহুল বপুখানির ভার একখানা চেয়ারের উপর ন্যস্ত করে মিনিট খানেক ধরে সে হাঁপুরের মতন বেশ খানিকটা হাঁপিয়ে নিলে। আমি বললুম, এ বাবা, বড্ড যে হাঁপিয়ে পড়েছেন দেখছি, একটু চাটা চলবে কি? গোবিন্দরাম উৎসাহিত হয়ে বললে, খুব চলবে, চায়ের সঙ্গে টা আছে তো? আমি গলা তুলে বললুম, ওহে মাধব, আমাদের গোবিন্দবাবুর চা আর টা 2 চান, শিগগির তার ব্যবস্থা করো। গোবিন্দরাম বললে, বাবা, এতক্ষণে দম ফিরে পেলুম। আর দেখুন ভাস্করবাবু, এটা হচ্ছে অতিশয় ছ্যাঁচড়া মামলা। জাল ফেলে মাছ ঘাটের কাছে টেনে আনলুম, কিন্তু হঠাৎ সেই জাল ছিঁড়ে মাছ করলে পলায়ন। দুঃখের কথা বলবো কি, আমার মাথা হেঁট হয়ে গিয়েছে মশাই। আমি বললুম, তা মশাই এতখানি আত্মনিন্দার কারণ কি? আরে মশাই, শ্যামলালকে তো থানায় নিয়ে গেলুম। সেই যে খুনি, সেই বিষয়ে আমার কোনোই সন্দেহ ছিল না, কিন্তু তারপর ঘটনার রাত্রে কামলালের কাছ থেকে ফিরে গিয়ে সে যে একবারও বাড়ির বাইরে পা বাড়ায়নি,
শ্যামলাল তার অসংখ্য প্রমাণ দাখিল করেছে। তারপরেও শ্যামলালকে ধরে রাখলে আমাকেই বিপদে পড়তে হতো। কাজেই ভালো মানুষের মতো তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে পর্বতের মূষিক প্রসবের মতো। এখন আমার একমাত্র ভরসা আপনাদের এই ভরতবাবু। সেই জন্যই তার কাছে ছুটে এসেছি। আপনি বলতে পারেন তিনি কি নতুন কোনো সূত্র আবিষ্কার করেছেন? তা আবিষ্কার করেছে বই কি, ভারত অপরাধীদের পরিচয় পর্যন্ত জানতে পেরেছে। গোবিন্দরাম বলে উঠল, ও হরি, বুঝেছি। ভরতবাবু এই জন্যই আমাকে এখানে আসতে বলেছেন। আমি একটু বিস্মিত স্বরে বললুম, ভারত আপনাকে এখানে আসতে বলেছে? হ্যাঁ, খুব ভোরেই একটা ছোকরা গিয়ে আমাকে একখানা চিঠি দিয়ে এলো। ভারতবাবু জানিয়েছেন আজ সকালে আমি যেন এখানে হাজির থাকি, তা নইলে থানায় না গিয়ে আমি কি এখানে ব্যারেন্ডা ভাজতে এসেছি? আমি হাসতে হাসতে বললুম, না 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 না, সে কি কথা, ভেরেন্ডা বাজবেন কেন? ওই যে মাধু চাটা নিয়ে এসেছে, এইবারে ওগুলো সদ্ব্যবহার করুন। গোবিন্দরাম অমিত পরাক্রমে গরম গরম টোস্ট, সিদ্ধ ডিম ও চায়ের পেয়ালাকে আক্রমণ করলে সেই অবসরে আমিও বসে বসে আবার খবরের কাগজ পড়তে লাগলুম। হঠাৎ দরজার কাছে পায়ের শব্দ শুনে মুখ তুলে দেখি ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছে একটা সম্পূর্ণ অপরিচিত মূর্তি। টিকিওয়ালা মাথায় উস্কো খুস্কো চুল, পরনে জায়গায় জায়গায় ছেঁড়া একটা ময়লা গেঞ্জি ও মালকোঁচা মারা খাঁটো কাপড়, পাদুকাহীন ধূলিধূসরিত পা, বলি রেখাঙ্কিত মুখে আতপাখা দাড়ি গোঁপ, গায়ে রোদ পোড়া শ্যামবর্ণ। বয়স হবে 60-এর কাছাকাছি, কিন্তু এ বয়সেও তাকে বেশ শক্ত সামর্থ্য ও কর্মঠ বলেই মনে হয়। এখানে এমন চেহারার আবির্ভাবের জন্য প্রস্তুত ছিলুম না। সবিষয়ে জিজ্ঞাসা করলুম, কে হে বাবু তুমি? মুখের মধ্যে একটি দন্তহীন বিবর বার করে লোকটা বললে, আমি হচ্ছি বৃন্দা মাঝি, ভরতবাবুকে একটা জরুরি খবর দিতে এইছি। আমি বললুম, এরকম জরুরি খবর? ভরতবাবু কোনো মামলার এক আসামির ঠিকানা জানতে চান, সেই ঠিকানাটা জানবার জন্য আমি এখানে এইছি। ভারতবাবু একটু কাজে বাইরে গিয়েছেন, ঠিকানাটা তুমি আমাকে বলে যেতে পারো। বৃন্দা মাঝি প্রবল মস্তক আন্দোলন করে বললে, নামও সেটি হতে পারে না, ভারতবাবু যখন নেই আমি এখান থেকে চললুম। লোকটা প্রস্থান করল। গোবিন্দরামের মস্ত মুখগহ্বরের মধ্যে তখন ছিল একটা আস্ত ডিম, কাজেই কথা বলবার কোনো শক্তি তার ছিল না। তবু সেই অবস্থাতেই সে বাঘের মতো লম্ফ ত্যাগ করে বৃন্দা মাঝি ও দরজার মাঝখানে গিয়ে পড়ল। তারপর ডিমটা কোনো রকমে গলাধ্যকরণ করে বৃন্দার 2 হাত চেপে ধরে সে বলল, আরে চাঁদ বদন যাবে কোথায়? যতক্ষণ না ভারতবাবু ফিরে আসেন ততক্ষণ এইখানেই তোমাকে অবস্থান করতে হবে। তোমার পেটে আছে আসামির ঠিকানা, আর আমরা তোমায় ছেড়ে দেব? মোটেই নয় সাঙাত, মোটেই নয়। বৃন্দা ক্রুদ্ধ স্বরে প্রতিবাদ করে বললে, আমি কি মগের মূল্য পেয়েছি বাবু? আমাকে জোর করে ধরে রাখা হবে? পুলিশি চালে ভারিক্কি গলায় ধমক দিয়ে গোবিন্দরাম বললে, চোপড়াও মাঝি পো, চুপ করে ওইখানে বসে থাকো। বলে সে এক ধাক্কায় তাকে বসিয়ে দিলে ঘরের মেঝের উপর। বৃন্দা কার্পেটের উপরে উঁচু হয়ে বসে বসে নিজের মনে গজগজ করতে লাগলো। গোবিন্দরাম টেবিলের কাছে ফিরে গিয়ে দ্বিতীয় ডিমটা নিয়ে ব্যস্ত হয়ে রইল। আমিও আবার মনোসংযোগ করলুম খবরের কাগজের দিকে। আচম্বিতে পরিচিত কণ্ঠে শুনলুম, বন্ধুগণ, আজকে চা পর্বে আমার আমন্ত্রণ কি বন্ধ নাকি? এই হচ্ছে ভারতের কণ্ঠস্বর। মুখ তুলে কিন্তু ভারতকে দেখতে পেলুম না। চোখ নামিয়ে দেখি মেঝের উপরে বৃন্দা মাঝির পোশাক পরে বসে রয়েছে বন্ধুবর ভারতচন্দ্র। তখন তার মাথায় নেই টিকি ও উস্কো খুস্কো চুল এবং মুখেও নেই আতপাকা দাড়ি গোফ। বিপুল বিস্ময়ে দাঁড়িয়ে উঠে গোবিন্দরাম 2 চক্ষু বিস্ফারিত করে বললে, হ্যাঁ, এ কি বৃন্দা মাঝির ছদ্মবেশে আমাদের ভারতবাবু? কি আশ্চর্য! আপনি আমার মতো ঝানু পুলিশ কর্মচারীকেও বোকা বানিয়ে ছাড়লেন। ভারত হাস্যমুখে গাত্রোত্থান করে বললে, আমাদের সবাইকেই কোনো না কোনো দিন বোকা বনতেই হয় গোবিন্দরামবাবু। সময় সময় আমরা ঠাকুর দেবতাদেরও বোকা বানাবার চেষ্টা করি। সে আবার কি? এই দেখুন না, জাল উইল চালিয়ে দেওয়ার জন্য ঠাকুর দেবতার দ্বারে জোড়া পাঁঠা মানত করি। গোবিন্দরাম পরম কৌতুকে ঘর ফাটিয়ে হাসতে লাগলো। ভারত হঠাৎ মুখের উপরে গাম্ভীর্যের ভার নামিয়ে বললে, এখন আর হাসির সময় নেই গোবিন্দরামবাবু, এইবার এসেছে কোমর বেঁধে কাজে নামবার সময়। গোবিন্দরাম তৎক্ষণাৎ হাস্য সংবরণ করে গুরুগম্ভীর হয়ে বললে, কাজের সময় এসেছে নাকি?
তাহলে আমিও এখনই কোমর বাঁধতে প্রস্তুত আছি, কিন্তু আগে ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলুন। ভারত ততক্ষণে ছদ্মবেশ ত্যাগ করে নিজের জামা কাপড় পরে নিয়েছে। একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বললে, কাল শেষ রাতে ফটিক চাঁদ এসে আমায় খবর দিয়ে গিয়েছে আসামিরা বাসা বেঁধেছে বালি ব্রিজের কাছে একখানা বাগান বাড়িতে। সেই বাগানের সামনে গঙ্গার উপরে বাঁধা আছে সেই একেবারে নতুন মোটর বোটখানা। শুনেই ফটিক চাঁদের সঙ্গে আমিও সেই জায়গাটা পরিদর্শন করতে যাই। আসামিদের জগতে আমি নাকি একজন পরিচিত ব্যক্তি, পাছে কেউ কিছু সন্দেহ করে সেই ভয়েই মাঝির ছদ্মবেশ ধারণ করতে আমি বাধ্য হয়েছিলাম। বাগানের কাছে গিয়ে যখন পৌঁছালাম তখন ফুটে উঠেছে ভোরের আলো। বোটখানা চিনে নিতে কিছুমাত্র কষ্ট হলো না। লাল পাড় বসানো সবুজ রঙের বোট, একেবারেই নতুন। বোটের ভিতরে কেউ আছে কিনা সেটা বোঝা গেল না। বাগানের ভিতরে বাড়িখানাকেও পোড়ো বাড়ি বলেই মনে হলো। বাহির থেকে তার কোথাও কোনো জীবনের লক্ষণ আমি দেখলাম না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওইখানে গেলেই আসামিদের সন্ধান পাওয়া যাবে। গোবিন্দরাম সুদীর্ঘ এক চুমুকে পেয়ালা সবটুকু চা উদরস্থ করে উৎসাহিত কণ্ঠে বলে উঠল, তাহলে আর বিলম্ব করে লাভ কি? চলুন এখনই সদল বলে যাত্রা শুরু করা যাক। ঠিক সেই সময় সদর দরজায় একখানা মোটর কি ট্যাক্সি থামার শব্দ হলো। সিঁড়ির উপরে দ্রুত পদধ্বনি এবং ঘরের মধ্যে ফটিক চাঁদের প্রবেশ। ব্যস্ত কণ্ঠে সে বলে উঠল, হুজুর হুজুর, এই আসামিরা এই কিছু সন্দেহ করেছে কিনা জানি না, কিন্তু তারা সে বাগান ছেড়ে সরে পড়েছে। হ্যাঁ। ভারত উদ্বিগ্ন কণ্ঠে বললে, সরে পড়েছে কি বলছিস রে? তুই কি দেখেছিস? আপনি চলে আসবার খানিক পরেই আমি দূর থেকে দেখলাম একটা খোঁড়া দাড়িওয়ালা লোক আর একটা বাঁদরের মতো দেখতে কালো ছোঁড়া সেই বাড়ি থেকে বেরিয়ে বোটে গিয়ে উঠল। হ্যাঁ, আর খোঁড়া লোকটার কাকালে ছিল একটা তোরঙ্গ। তারপরেই তারা নোঙর তুলে বোটখানা ছেড়ে দিলে। আচ্ছা, তা বোটখানা কোন দিকে গেল রে? উত্তর দিকে হুজুর। চকিতে গোবিন্দরামের দিকে ফিরে ভারত বললে, তাহলে আমাদেরও এখনই আসামিদের পশ্চাৎ ধাবন করতে হবে। গোবিন্দবাবু, খুব চটপট একখানা পুলিশ লঞ্চের ব্যবস্থা করতে পারবেন আপনি? বিলক্ষণ, তা আবার পারবো না। আর চাই জন কয়েক সশস্ত্র সেপাই। আলবাত, সে কথা বলাই বাহুল্য। লঞ্চে উঠে ভারত আমাকে শুধলে, ভাস্কর, আমরা সকলেই সশস্ত্র, তা তুমি কোনো অস্ত্রশস্ত্র সঙ্গে এনেছো নাকি? তোমাদের দেখা দেখি আমিও এনেছি বই কি, একটা রিভলভার। ভালো ভালো, অধিক অন্তুতে দোষ নেই। আচ্ছা গোবিন্দরামবাবু, আপনাদের এই লঞ্চখানা বেশ দ্রুতগামী তো? সে বিষয়ে সন্দেহ নাস্তি। পোর্ট পুলিশের এই লঞ্চগুলো তৈরি হয় নদীর বুকে অপরাধীদের পশ্চাতে ধাবমান হওয়ার জন্যই। তাহলে লঞ্চখানা পূর্ণ বেগে চালাবার ব্যবস্থা করুন। আর জানেন তো, আমাদের যেতে হবে কিন্তু উত্তর দিকে। গঙ্গার জল কেটে লঞ্চ প্রবল বেগে ছুটতে লাগলো উত্তর দিকে। তখন বেলা প্রায় 11টা। গঙ্গার ঘাটে ঘাটে স্নানার্থীদের জনতা। ঘাটের পর ঘাট এবং বাগবাজারের খাল ছাড়িয়ে আমরা ক্রমেই অগ্রসর হতে লাগলাম বালি ব্রিজের দিকে। ক্রমে বাঁয়ে ঘুঘুরির ট্যাঙ্ক ও বেলুর মঠের মন্দির, এবং ডাইনে ইলেকট্রিক কর্পোরেশনের কারখানা ও পরে বালির ব্রিজ ও দক্ষিণেশ্বরের মন্দির ছাড়িয়ে লঞ্চ ছুটতে লাগলো আরও উত্তর দিকে। লঞ্চের উপরে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল 6 জন বন্দুকধারী সেপাই। তারা নদীর অন্যান্য জলযানের যাত্রীদের ত্রষ্ট দৃষ্টি আকর্ষণ করতে লাগলো, কিন্তু তখনও পর্যন্ত আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারলে না কোনো সন্দেহজনক পলায়মান নৌকা। ইতস্তত ব্যগ্র দৃষ্টি নিক্ষেপ করতে করতে গোবিন্দরাম বললে, আরে মশাই, পুনে বেটারা শেষ পর্যন্ত আমাদের চোখে ধুলো দেবে নাকি? ভারত স্থিরভাবে দাঁড়িয়েছিল। সহজ স্বরে বললে, সবুর করুন, মেয়া ফলবেই ফলবে। আমি কিন্তু দৃষ্টিসীমা পর্যন্ত নজর চাইলেও নদীর উপরে সবুরে মেয়া ফলবার কোনো লক্ষণই দেখতে পেলুম না। ছোট বড় অনেক জলযানী আসছে আর যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কোথায় সেই সবুজ রঙের উপরে লাল ডোরাটানা নতুন বোট, তা তো দেখতে পেলুম না। চোখে দূরবীন লাগিয়েও ভারত গঙ্গার 2 তীরের উপরে সাবধানী দৃষ্টি সঞ্চালন করতে লাগলো। যদি আর কোথাও নতুন আসতে না পেয়ে বোটখানা আবার কোনো ঘাটের কাছে নোঙর করা থাকে সেই চিন্তায়, কিন্তু কোথাও নেই তার কোনো চিহ্ন। গোবিন্দরাম চিৎকার করে বললে, আরো জোরে লঞ্চ চালাও, আরো জোরে। লঞ্চের গতি বেড়ে উঠল অধিকতর। লঞ্চ ছুটল আরও প্রায় ঘন্টা দেড়েক ধরে। অবশেষে গোবিন্দরাম হতাশভাবে বললে, আর বৃথা চেষ্টা, বেটারা কোনো তীরে উঠে চম্পট দিয়েছে। ভারত বললে,
আর বোটখানা তারা বোধহয় ঘাড়ে করে বয়ে নিয়ে গেছে নাকি? গোবিন্দরাম বললে, আপনার এমন সন্দেহ অসঙ্গত নয়, অন্তত আমি হলে তাই করতুম বটে। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে এই বিপদগ্রস্ত পলাতকেরা ততখানি উপস্থিত বুদ্ধির পরিচয় দিতে পারবেন না। তারা মনে করবে কলকাতা ছেড়ে যতই বেশি দূরে গিয়ে পড়বে ততই বেশি নিরাপদ হতে পারবে। আরে আরে, এই খুব দূরে ওটা কি দেখা যাচ্ছে বলুন দেখি? দেখুন দেখুন দেখুন। গোবিন্দরাম সাগ্রহে বলে উঠল, কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই নিন আমার দূরবীনটা চোখে লাগিয়ে দেখুন। দূরবীনের মধ্য দিয়ে কয়েক মুহূর্ত দৃষ্টি চালনা করে গোবিন্দরাম লাফ মেরে বলে উঠল, মোটর বোট! মোটর বোট! একখানা সবুজ রঙের মোটর বোট শোঁ করে জল কেটে ছুটে যাচ্ছে। এই এই আরো জোরে লঞ্চ চালাও, যত জোরে পারো। এইবারে আমিও দূরবীনটা হস্তগত করে চোখ লাগিয়ে দেখল। গঙ্গার মাঝখানটা ফেনোচ্ছ্বাসে চিহ্নিত করে একখানা সবুজ রঙের মোটর বোট সত্য সত্যই দ্রুত বেগে ভেসে চলেছে। বিপুল আনন্দে উদ্ভ্রান্তের মতন ছুটোছুটি করতে করতে গোবিন্দরাম চিৎকার করতে লাগলো, জোরে চালাও, আরো জোরে, আরো জোরে! ব্যাটাদের এইবারে হাতের কাছে পেয়েছি, আর যায় কোথায়? এবার বদিব ঘুঘু তোমার পরাণ। ভারত হেসে ফেলে বললে, ওদের হাতের কাছে পেয়েছেন বটে, কিন্তু এখনো মুঠোর ভিতরে পাননি। আপনার দাপাদাপিতে লঞ্চখানা টলমলিয়ে উঠছে। শেষটায় টাল সামলাতে না পেরে আপনিও ঝপাং করে জলের ভিতরে পড়ে যেতে পারেন, সুতরাং হুঁশিয়ার। গোবিন্দরাম তৎক্ষণাৎ লম্পঝম্প বন্ধ করে বললে, ঠিক বলেছেন ভারতবাবু, জলের ভেতর পড়লে আমার আবার রক্ষে নেই। আমি একটু সাঁতার জানি না আসলে। জলে পড়লে একেবারে চোঁচো করে তলায় গিয়ে হাজির হব। লঞ্চ তখন জল কাটতে কাটতে ছুটে চলেছে রীতিমতো উদ্দাম বেগে। আহত গঙ্গা প্রতিবাদ করতে লাগলো কলকল্লোলে একটানা। আসামিদের বোটখানাও খুব জোরে ছুটছিল বটে, কিন্তু তার গতি তারা আরও বেশি বাড়াতে পারলে না। লঞ্চ আর বোটের ব্যবধান ক্রমেই কমে আসতে লাগলো। অবশেষে তার গতিবিধি লক্ষ্য করবার জন্য আর আমাদের দূরবীনের দরকার হলো না। নগ্ন চোখেই স্পষ্ট দেখা যেতে লাগলো তার সমস্ত খুঁটিনাটি। গোবিন্দরাম উচ্ছ্বসিত কণ্ঠে চিৎকার করে বলে উঠল, আর কোথায় পালাবে চাঁদ? তোমার কাল পূর্ণ হয়েছে। এখন নৌকো থামিয়ে ভালো মানুষের মতো লোহার বালা পড়বে। এসো এসো। আমি বললুম, এক জোড়া নয় গোবিন্দবাবু, 2 জোড়া লোহার বালা দরকার। নৌকার ভিতরে অন্তত 2 জন আসামি আছে। গোবিন্দরাম বললে, কিন্তু একটারও টিকি দেখতে পাচ্ছি না যে। ভারত বললে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। বোট যে চালাচ্ছে সেই হচ্ছে প্রথম আসামি। ওর মুখের কালো দাড়ির গোছা জোর বাতাসে হু হু করে উঠছে। ভাস্কর, শ্যামলাল বাবুর মুখে শুনেছ তো? তার বাবা যেদিন আতঙ্কে মারা যান সেদিন ঘরে জানলায় দেখা গিয়েছিল একটা দাড়িওয়ালা লোককে। বোটের চালক সে ছাড়া আর কেউ নয়। ওরই নাম সুজন সাহু। কিন্তু এখনো আমাদের আন্দামানি বন্ধুটি দর্শন দিলে না কেন বলতো? ফুকনি থেকে ফুঁ দিয়ে বিষাক্ত শলাকা ছুঁড়ে সেই তো কামলাল বাবুকে বধ করেছিল। ততক্ষণে লঞ্চখানা একেবারে বোটের কাছে এসে পড়েছিল। আর একটু পরেই লঞ্চ থেকে তার উপরে লাফিয়ে পড়া চলবে। গোবিন্দরাম হুঙ্কার দিয়ে বললে, এই উল্লুকের বাচ্চারা, আর তোদের রক্ষা নাই। ভালো চাস তো এখনো আত্মসমর্পণ কর। ওই দেখো 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 দেখো, এইবারে আমাদের আন্দামানি বন্ধু আত্মপ্রকাশ করতে উদ্যত হয়েছে। দেখলুম একটা 9-10 বছরের বালকের মতন ছোট্ট মূর্তি হঠাৎ বোটের পাটাতনের উপর এসে আবির্ভূত হলো। মাথায় সে বালকের মতো বটে, কিন্তু বয়সে নিশ্চয়ই প্রৌঢ়। আবলুস কাঠের মতো কুচকুচে কালো রং, বুকের ও হাতের উপরে মাংসপেশিগুলো ভিতর থেকে ঠেলে ঠেলে উঠছে এবং তার কুতকুতে 2 চক্ষুর ভিতর দিয়ে ফুটে বেরোচ্ছে যেন হিংস্র কেউটের মতো আগুনের ফিনকি। ভারত তাড়াতাড়ি বলে উঠল, সাবধান, সবাই সাবধান, সামনে এসেছে মূর্তিমান মৃত্যু। কেন, বিপদ আবার কিসের? ও বাঁদরটার হাতে তো দেখছি খালি একটা লাঠি রয়েছে। ওটাকে লাঠি বলে ভ্রম করবেন না গোবিন্দবাবু। ওর ভিতরটা ফুকনির মতো ফাঁপা। ওই ফুকনির মাঝে থাকে বিষ মাখানো শলা। ফুঁ দিয়ে ওই রকম শলা ছুঁড়েই লোকটা কামলাল বাবুকে খুন করেছে, সুতরাং খুব সাবধান। আরে আরে আরে, ফুনকিটা যে চট করে মুখের ওপর তুলে ধরলে। ভারত হুমড়ি খেয়ে বসে পড়ে বলল, এই সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। শলাকা এখনই ছুটে আসবে। ওদের লক্ষ্য অব্যর্থ। ভারতের মুখের কথা শেষ হবার আগে গোবিন্দরামের সঙ্গে আমিও নিচু হয়ে বসে পড়ল।
পর মুহূর্তে গোবিন্দরামের হাতে রিভলভার গর্জন করে উঠল এবং সঙ্গে সঙ্গে সেই আন্দামানিটা বিকট চিৎকারে চারিদিক কাঁপিয়ে শূন্য দুই হাত ছড়িয়ে ঝুপ করে গঙ্গার উপরে পড়ে জলের তলায় অদৃশ্য হয়ে গেল। ভারত দাঁড়িয়ে উঠে গোবিন্দরামের মাথা থেকে টুপিটা খুলে নিয়ে বললে, দেখুন একবার ব্যাপারটা। আমরা স্তম্ভিত নেত্রে দেখল টুপির শীর্ষদেশে বিদ্ধ হয়ে রয়েছে একটা শলাকার খানিকটা অংশ। গোবিন্দরাম হাঁপাতে হাঁপাতে ত্রস্ত স্বরে বললে, বাপরে, গঙ্গায় এসে এখনই আমার গঙ্গা যাত্রা হয়েছিল আর কি। ওহ! বলতে বলতে লাফিয়ে উঠে প্রচন্ড ক্রোধে চিৎকার করে উঠল, এক প্যাটা পটল তুলেছে, কিন্তু আর এক দুরাত্মা এখনো বেঁচে আছে। ওকে আর পটল তুলতে দেওয়া নয়। সবাই বোটের উপরে লাফিয়ে পড়ে ওর গলা টিপে ধরো, যাও। ভারত চেঁচিয়ে বললে, সুজন সাহু, আর পালাবার চেষ্টা বৃথা, এইবারে আত্মসমর্পণ করো। সুজন সাহু ভারতের কথা শুনতে পেলে কিনা জানি না, কিন্তু বোটখানা আচমকা সাঁত করে ঘুরে গঙ্গার তীরের দিকে তীর বেগে ছুটে চলল। এজন্য আমাদের লঞ্চ প্রস্তুত ছিল না। মোড় ফিরে বোটের পিছু ধরতে তার কয়েক মুহূর্ত দেরি হয়ে গেল। ইতিমধ্যে বোটখানা আরো খানিকটা আগ বাড়িয়ে সোজা ছুটল গঙ্গা তীরের দিকে। গোবিন্দরাম উদ্বিগ্ন স্বরে বললে, কি আপদ! আমার জাল ছিঁড়ে শ্যামলাল পালিয়েছে। আবার এই বেটাও ঘাটের কাছে এসে পালিয়ে যাবে নাকি? আরে জোর সে চালাও লঞ্চ, আদমি ভাগতা হে, হুঁশিয়ার। কিন্তু বোটখানা ধরা পড়বার আগেই হুড়মুড় করে সশব্দে গঙ্গার একটা আঘাটার উপরে গিয়ে আছড়ে পড়ল এবং ঠিক তার আগেই বোটের ভিতর থেকে এক লাফ মেরে সুজন সাহু গিয়ে অবতীর্ণ হলো গঙ্গা ঘাটের উপরে। কিন্তু সেখানে ছিল কর্দমাক্ত নরম মাটি এবং তারই ভিতরে প্রথিত হয়ে গেল সুজনের কাঠের পা খানার প্রায় সবটা। সে যখন মুক্তি পাওয়ার জন্য প্রাণপণে মাটির সঙ্গে ধস্তাধস্তি করছে, সে সময় পাহারাওয়ালারা লঞ্চ থেকে তার উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ল এবং সুজন সাহু হলো বন্দী। বোটের ভিতর থেকে রত্নের বাক্সটা লঞ্চের উপর এনে স্থাপন করা হলো। বাক্সের ডালা ছিল তালাবন্ধ। গোবিন্দরাম ধমক দিয়ে বললে, এই রাস্কেল, বাক্সের চাবি কোথায়? সুজন বললে, চাবি গঙ্গার তলায়। বলে সে কর্কশ স্বরে হো হো করে অট্টহাস্য করতে লাগলো। এই অসাময়িক হাসির বহর দেখে গোবিন্দরাম বিস্মিত হয়ে বললে, আরে মুলো, হাত কড়া পড়ে আবার হা হা করে হাসি হচ্ছে। একটু সবুর করো না, গুঁতোর চোটে বাবা বলতে হবে। ভারত বললে, সুজন, চুরি করতে এসে তুমি মানুষ খুন করলে কেন? সুজন হাসি থামিয়ে বললে, কে মানুষ খুন করেছে? আমি মানুষ খুন করিনি। খুন করেছে ওই তুঙ্গা হতভাগা। তুঙ্গা? ওটা বুঝি ওই আন্দামানিটার নাম? হ্যাঁ, আমার বিশ্বস্ত চাকর তুঙ্গা। কিন্তু সে যদি বোকার মতোই খুনটা না করত, তাহলে আজ তোমরা আমাকে গ্রেফতার করতে আসতে না। আসতুম না মানে? চোর ধরাই তো আমাদের পেশা। সুজন মৃদু হাস্য করে বলল, এখানে আসল চোর যে কে সেইটাই হচ্ছে কথা। ওই গুপ্তধনের বাক্সটা অন্তত 400 বছরের পুরনো। ওটা ছিল রানী দুর্গাবতীর সম্পত্তি। রামচন্দ্র সিংহ আমাদের চোখে ধুলো দিয়ে ফাঁকতালে বাক্সটা দখল করেছিল। ওই গুপ্তধন আমাদের হাতে এলে রামবাবু কি তার ছেলেরা কেউ পুলিশে খবর দিতে পারত না, কারণ আইনে গুপ্তধনের দখলই সত্ত্ব হয় সরকারেরই। কাজেই গুপ্তধন যে তাদের হাতছাড়া হয়ে গেছে, পুলিশের কাছে খবর পৌঁছতো কেমন করে? থানায় খবর দিলে আগে তো তাদেরই জবাবদিহি করতে হতো কেন তারা সরকারের সম্পত্তি এতদিন লুকিয়ে রেখেছিল। আচ্ছা আচ্ছা, ওই রত্ন সিন্দুকটা কার সম্পত্তি সেসব নিয়ে পরে মাথা ঘামানো যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ওই সম্পত্তির সন্ধান তুমি পেলে কেমন করে? সন্ধান পেলুম কেমন করে সে অনেক কথা, সবিস্তারে বলবার ধৈর্য কি আগ্রহ আমার নেই। তবে নিতান্তই যদি শুনতে চান, মোদ্দা কথাগুলি বলতে পারি সংক্ষেপে। স্কুল কলেজেও ইতিহাসকে আমি ঘৃণা করতুম। তোমার মুখে কোনো দীর্ঘ ইতিহাস শুনতে আজও আমি রাজি নই। বেশ, তুমি সংক্ষেপেই বলো। ভারতবাবু একটা সিগারেট ইচ্ছা করেন। ভাস্কর বাবু তো এ রসে বঞ্চিত বলেই জানি। আমরা তিনজনে একখানা আসন টেনে নিয়ে সুজন সাহুর সামনে বসে পড়লাম। ভারত ও গোবিন্দরাম নিজে নিজে সিগারেটে
অগ্নিসংযোগ করল। সুজন ধীরে ধীরে বলতে লাগলো, উত্তরপ্রদেশের বীরাঙ্গনা রানী দুর্গাবতীর নাম ভারতের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। গড়মণ্ডলে ছিল তাঁর রাজধানী। বাদশাহ আকবর তার রাজ্য অধিকার করতে এলে তিনি সসৈন্যে বাধা দেন। যুদ্ধযাত্রা করবার সময় তিনি রাজধানী ছেড়ে যখন বেরিয়ে আসেন, তখন নিজের অনিশ্চিত পরিণামের কথা ভেবে পথিমধ্যে তাঁর এক বাগান বাড়ির ভিতরে মাটির তলায় নিজের এই রত্ন সিন্দুকটা পুঁতে রেখে যান। আকবরের সঙ্গে যুদ্ধে অতুলনীয় বীরত্ব দেখিয়ে রানী দুর্গাবতী যে রণক্ষেত্রেই প্রাণত্যাগ করেন, ইতিহাসে সে কথা স্পষ্ট ভাষাতেই লেখা আছে। তারপর কেটে যায় শতাব্দীর পর শতাব্দী। রানী দুর্গাবতীর সেই উদ্যান প্রাসাদকে গভীর অরণ্য আত্মসাৎ করে ফেলে। ক্রমে লোকে তার কথা ভুলে যায় এবং সেই গুপ্তধনের গুপ্ত কথাও ঢাকা পড়ে যায় মাটির তলাতেই। এইবারে নিজের একটুখানি পরিচয় না দিলে চলবে না। যে সুনিপুণ গোয়েন্দা আমাকে গ্রেফতার করেছেন, তার কাছে আত্মগোপন করেও লাভ নেই। প্রথম যৌবনে আমি ছিলাম এক দস্যু দলের সর্দার। বাংলা, বিহার, উত্তরপ্রদেশে নানা জায়গায় ডাকাতি করে বেড়াতুম। সেই সময় জব্বলপুরের কাছে আমরা এক ধনী গৃহস্থের বাড়ি হানা দিই। বাড়ির কর্তাকে যখন হত্যা করতে উদ্যত হই, তখন সে কাকুতি মিনতি করে জানায়, আমরা যদি তাকে প্রাণে না মারি তাহলে সে আমাদের এক অগাধ গুপ্তধনের সন্ধান দিতে পারে। আমরা তাকে অভয় দিই। তারপর তার কাছ থেকে পাই রানী দুর্গাবতীর সেই গুপ্তধনের একখানা নকশা আঁকা কাগজ। শুনলুম ওই নকশার যেখানে ত্রিশূলের চিহ্ন আছে, সেইখানটা খুঁড়লেই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। কিন্তু নকশাখানা আমাদের হাতে সমর্পণ করেও সেই হতভাগ্য গৃহস্থ নিজের প্রাণ রক্ষা করতে পারল না। আমার বিনা অনুমতিতেই আমাদের দলের এক দুরাত্মা বন্দুক ছুঁড়ে তাকে হত্যা করে। সে হত্যাকাণ্ড আর ডাকাতির পরে আমরাও আত্মরক্ষা করতে পারলাম না। আমার আর 3 জন সঙ্গীর সঙ্গে আমিও ধরা পড়লাম পুলিশের হাতে। সেই 3 জন সঙ্গীর নাম হচ্ছে আব্দুল্লাহ খাঁ, দোস্ত মোহাম্মদ আর হাজি মোহাম্মদ। বিচারে আমাদের প্রতি 20 বৎসর দ্বীপান্তর বাসের হুকুম হয়। আমরা আন্দামানে নির্বাসিত হয়ে বন্দি জীবন যাপন করতে থাকি। সেইভাবেই কেটে যায় 10 বৎসর কাল। তখনও বাকি ছিল আরো 10 বৎসর। কিন্তু অতদিন যে আমরা বেঁচে থাকবো এমন আশা আমাদের পক্ষে ছিল দুরাশা। তবু মানুষ আশা থেকে একেবারে বঞ্চিত হয়ে থাকতে পারে না। গুপ্তধনের নকশা তখনও পর্যন্ত আমরা সযত্নে রক্ষা করে আসছিলাম। কেবল তাই নয়, আমরা আন্দামানে গিয়েই 4 জনে মিলে একসঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম যে যদি কখনো দেশে ফিরি আর এই গুপ্তধন লাভ করতে পারি, তাহলে তার 4 ভাগে ভাগ করে ভোগ করব আমরা 4 জনেই। নকশার উপরে লেখা রইল 4 জনের নাম আর 4 জনেরই ঢেরা সই। আন্দামানে 12 বৎসর বাস করবার পর ঘটল এক দুর্ঘটনা। হঠাৎ মড়ক দেখা দিল আর একে একে মারা পড়ল আমার 3 মুসলমান সঙ্গী। আমি বেঁচে গেলুম বটে, কিন্তু মনে মনে আমারও বড় ভয় হলো। এই পাণ্ডব বর্জিত দেশে আরো কিছুকাল থাকলে আমাকেও হয়তো কোনোদিন এদেরই মতো ইহলোক থেকে সরে পড়তে হবে। এই দুর্ভাবনা ভাবতে ভাবতে হাল যখন প্রায় ছেড়েই দিয়েছে, তখন হঠাৎ আমার মাথায় এলো এক বুদ্ধি। পরে বুঝেছি সেটা বুদ্ধি মানে সুবুদ্ধি নয়, নির্বোধের দুর্বুদ্ধি। সেখানকার পদস্থ পুলিশ কর্মচারী ছিলেন রামচন্দ্র সিংহ আর নরেন্দ্রনাথ রায় ছিলেন সরকারি ডাক্তার। তারা দুজনে যে অভিন্ন হৃদয়ে বন্ধু ছিলেন এ কথা সেখানে সকলেই জানত। নরেনবাবুকে আমার খুব ভালো লাগতো। মানুষ হিসেবেও তিনি ছিলেন মহৎ, আর কয়েদিদের সঙ্গে ব্যবহারেও প্রকাশ পেত তাঁর স্নেহ ও সদাশয়তা। আমি পুরাতন রক্ত আমাশয় রোগে ভুগছিলাম। তিনি খুব যত্নের সঙ্গে আমার চিকিৎসা করতেন। সেই সময় একদিন তাঁর কাছে আমি চুপি চুপি গুপ্তধনের কথা হাসিল করে ফেললুম। তাকে বললুম, এখানে থাকলে আমি আর বাঁচব না। আপনি যদি রামচন্দ্র বাবুর সঙ্গে ব্যবস্থা করে আমাকে কোনো গতিতে খালাস করতে পারেন, তাহলে এই গুপ্তধন আমরা 3 জনেই ভাগ করে নিতে পারবো। তারপরে খবর পেয়ে রামচন্দ্র বাবু আমাদের সঙ্গে গোপনে দেখা করলেন। তার সঙ্গে
কয়েকদিন ধরে আমার যেসব পরামর্শ চলল এখানে সমস্ত খুলে বলবার দরকার নেই। শেষ পর্যন্ত তিনি জানালেন এক শর্তে তিনি আমার মুক্তির ব্যবস্থা করতে পারেন, আগে নকশাখানা তাঁর হাতে সমর্পণ করতে হবে। সেই শর্তে রাজি হবার ইচ্ছা আমার ছিল না, কিন্তু তখন আমি নিরুপায়। জলমগ্ন মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়, আমার অবস্থা ছিল কতকটা সেই রকম। বোকার মতো বিশ্বাস করে নকশাটা তাঁরই হাতে দিল। তখন আমি জানতুম না যে রামচন্দ্রবাবুর কার্যকাল ফুরিয়ে এসেছে, তিনি পেনশন নিয়ে শীঘ্রই দেশে ফিরে যাবেন। তারপর কবে যে তিনি আন্দামান ত্যাগ করেন প্রথমটা তাও আমি জানতে পারিনি। সে খবর পেলুম পরে নরেন বাবুর মুখেই। তখন নিষ্ফল আক্রোশে নিজের বুদ্ধিকে ধিক্কার দেওয়া ছাড়া আমার আর কিছুই করবার ছিল না। বন্ধুর বিশ্বাসঘাতকতায় নরেন বাবু অত্যন্ত দুঃখিত ও লজ্জিত হয়েছিলেন। আমার কাছে ক্ষমা চেয়ে বললেন, সুজন, জেনে রাখো, এই অন্যায়ের ভিতরে আমার কোনো হাত নেই। রাম যে এমন জঘন্য কাজ করতে পারে এটা ছিল আমারও ধারণার অতীত। বলতে বলতে তাঁর চোখে এসেছিল অশ্রু জল। তারপর থেকে আরেকটা ব্যাপার লক্ষ্য করতে লাগলো। মুক্তি পাওয়া তো দূরের কথা, আমার বন্দিত্বের বন্ধন হয়ে উঠল আরো কঠোর, আরো সুদৃঢ়। বুঝতে বিলম্ব হলো না যে এরও মধ্যে ছিল রামচন্দ্রবাবুর চক্রান্ত। তিনি বোধহয় চেয়েছিলেন আন্দামানেই আমার জীবনের উপরে পড়ে যাক চরম জবনিকা। যাই হোক, রামচন্দ্রের আন্দামান ত্যাগের বছর 2 পরেই নরেন বাবুরও কার্যকাল ফুরিয়ে যায়। তিনিও দেশে ফেরেন, কিন্তু ফেরবার আগে আমার সঙ্গে দেখা করে বলে আসেন, সুজন, তোমাকে খালাস করবার শক্তি আমার নেই বটে, কিন্তু তোমার জন্য একটা চেষ্টা আমি করবই। গুপ্তধনের আসল নকশাখানা আমার কাছেই আছে। রামচন্দ্র নিয়ে গেছে খালি তার নকলটা। আমার কথায় তুমি বিশ্বাস করো, ভগবানের নাম নিয়ে আমি শপথ করছি, সেই নকল নকশা দেখে রামচন্দ্র যদি গুপ্তধন পেয়েও থাকে তবু তুমি তার ভাগ থেকে বঞ্চিত হবে না। তারপর আমার আর বিশেষ কিছুই বলবার নেই। যথাসময় মুক্তি পেয়ে নরেন বাবুর শোচনীয় মৃত্যুর কিছু পরে আমিও দেশে ফিরে কলকাতায় এসে আস্তানা পাতি। তারপর একে একে সমস্ত খবরই শুনতে পাই। বেশ বুঝতে পারি রামবাবুর সঙ্গে আমার পক্ষ নিয়ে কথা কইতে কইতেই নরেন বাবু মারা পড়েন। আমিও মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করি আমার প্রতি বিশ্বাসঘাতকতা আর নরেন বাবুর অকাল মৃত্যুর জন্যে আমিও প্রতিশোধ না নিয়ে ছাড়ব না। যেমন করে পারি সমস্ত গুপ্তধন আবার আমি হস্তগত করবই। সেই প্রতিজ্ঞা করবার পর থেকে আমি ছায়ার মতন রামবাবুর পিছনে পিছনে লেগেছিলাম। তারপর কেমন করে তাঁর মৃত্যু হয় সে কথাও আপনারা জানেন বোধহয়। তাঁর মৃত্যুর পরেও আমি শ্যামলাল আর কামলালের সমস্ত খবর রাখতুম নখদর্পণে। কেমন করে রাখতুম সে কথা এখন আর না বললেও চলবে। কামলাল গুপ্তধন পুনরাবিষ্কার করেছে তাও আমি ঠিক সময়ে জানতে পেরেছিলাম। আরো অনেক কিছুই জেনেছিলাম, নিজেও অনেক কিছুই করেছিলাম, কিন্তু সব কথা বলতে আমার আর ভালো লাগছে না। আসল ব্যাপার শুনলেন তো, এইবারে আমাকে একটু বিশ্রাম করতে দিন। থানায় আজ সেই রত্ন সিন্ধুক খোলা হবে। ভারত বলেছে গুপ্তধনের খানিক অংশ আইনত যখন চিত্রা দেবীর প্রাপ্য, তখন সিন্ধুকটা খোলা উচিত তারই সামনে। সেই খবর বহন করে খবরদার রূপে আমি গেলুম চিত্রার বাসায়। কমলা দেবীর আর আনন্দ ধরে না। মুক্ত কণ্ঠে হাসতে হাসতে তিনি বললেন, ওরে চিত্রা, গুপ্তধনের মালিক হলে তুই কি আর তোর এই গরিব পিসিকে মনে রাখবি? হয়তো কোথাকার কে এক মাগি বলে তোর দারোয়ান দরজা থেকেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। চিত্রা গম্ভীরভাবে মৃদু কণ্ঠে বললে, পিসিমা, তুই বাজে বকো না। অদ্ভুত তরুণী চিত্রা। গুপ্তধন পেয়ে যাওয়ার পরেও তার কোনোই ভাবান্তর আমি লক্ষ্য করিনি, যেন সে সব ধর্তব্যের মধ্যেই গণ্য করে না। মনে মনে প্রথমটা আমার সন্দেহ হয়েছিল, মেয়েরা অভিনয় করতে ভালোবাসে, এও হচ্ছে তার অভিনয়। মনের কথা সে প্রকাশ করতে প্রস্তুত নয়। পরে বুঝেছিলাম আমার সন্দেহের কোনোই মূল্য নেই, কিন্তু আরেকটা কথা ভেবে বুকের ভিতরে আমি ব্যথা অনুভব করেছিলাম। আজই হয়তো ফুরিয়ে যাবে চিত্রার সঙ্গে আমার সকল সম্পর্ক। প্রথমত মামলার কিনারা হয়ে গেলে তার সঙ্গে দেখা করবার কোনো ওজরই আমার আর থাকবে না।
তার উপরে চিত্রা কুমারী ও বিপুল বৈভবের অধিকারিণী। এখন তার সঙ্গে মেলামেশা করতে গেলে নানান লোকের মুখে শোনা যাবে নানান কথা। কেউ কেউ হয়তো মুখ ফুটেই বলতে ছাড়বে না বামন হয়েও আমি চাঁদ ধরবার দিকে তাকিয়ে আছি। কিন্তু একটা সত্য ভগবান জানেন, আর জানে আমার অন্তরাত্মা। চিত্রা যদি গরিবের ঘরের অনাথা অসহায়া মেয়েও হতো, তাহলেও সমস্ত হৃদয় মন দিয়ে তাকে গ্রহণ করবার জন্য আমি এমনই লালায়িত হয়ে থাকতাম। চিত্রা আমার মনের কথা জানে না, তাকে জানাবার কোনো সুযোগও আমি পাইনি। আমি তাকে জানালেও আমার মুখের কথাকে সে মনের কথা বলে বিশ্বাসই বা করবে কেন? কিন্তু তবুও আমার মন হতাশ হতে চায় না। একবার হঠাৎ চোখ তুলে দেখেছি অজানা এক করুণ আবেদন ভরা দৃষ্টি নিয়ে চিত্রা তাকিয়ে আছে আমার মুখের পানে। তার সঙ্গে চোখাচোখি হলেই তাড়াতাড়ি অপ্রস্তুতভাবে সে চোখ নামিয়ে নিত এবং তার দুই শুভ্র কপলে ছড়িয়ে পড়ত লজ্জা গোলাপের সুমধুর আভাস। সে যেন চোরের ধরা পড়ে যাওয়া ভাবের মতো। এমনি আরো কোনো কোনো দিন ভাবভঙ্গি দেখে আমার সন্দেহ হয়েছে যে চিত্রা আমাকে পছন্দ করে কি, কিন্তু এই সন্দেহের উপর আমি বেশি ঝোঁক দিতে চাই না। অধিকাংশ পুরুষেরই এটা একটা দুর্বলতার মতো। এমনকি অনেক কুৎসিত পুরুষও মনে করে তাকে দেখলেই মেয়েদের দল ভালো না বেশে থাকতে পারে না। কার্যক্ষেত্রে এই দুর্বলতার উপরে ঝোঁক দিতে গিয়ে অনেককেই যে রূঢ় আঘাত পেতে হয়েছে, এ কথাও আমার কাছে অবিদিত নয়। গাড়িতে যেতে যেতে চিত্রা আমাকে বললে, গোবিন্দবাবুর মত নিয়েই আপনি আমাকে থানায় নিয়ে যাচ্ছেন তো? আমি হাসতে হাসতে বললুম, সত্যি কথা বলতে কি, গোবিন্দবাবু প্রথমটায় আমাদের প্রস্তাবে রাজি হননি, কিন্তু ভারত যখন বিশেষ জোর দিয়ে বললে, এ মামলা হচ্ছে আমার মামলা, আর এই মামলার ভার পেয়েছি আমি চিত্রা দেবীর কাছ থেকে। সরকারি পুলিশের কোনো সাহায্য না নিয়েই আমি এই মামলার নিষ্পত্তি করতে পেরেছি, আর পুলিশের বিনা সাহায্যেই আসামিকে অনায়াসেই আমি গ্রেপ্তার করতে পারলাম। সুতরাং এখানে চিত্রা দেবীর উপস্থিতি অত্যন্ত দরকার। আর আপনারই বা আপত্তি করবার কারণটা কি? আমি তো থাকবো জবনিকার অন্তরালে। আপনার ভাগ্যে ফাঁক তালে লাভ হবে তো মামলা যা কিছু বাহাদুরি। ভারতের কথা শুনে গোবিন্দবাবু শেষটার রাজি না হয়ে পারেননি। চিত্রা ধীরে ধীরে শান্ত স্বরে বললে, ভাস্করবাবু, আমার একটা কথা বিশ্বাস করবেন কি? এই গুপ্তধন লাভ করবার জন্যে আমার মন একটুও ইচ্ছুক নয়। আমি সবিস্ময়ে বললুম, সে কি, কেন? চিত্রা বললে, ভেবে দেখুন ভাস্করবাবু, এই গুপ্তধনের জন্য যে কয়জন লোক লুব্ধ হয়েছিল, এক সুজন সাহু ছাড়া তাদের কেউ আর বেঁচে নেই। সুজনকেও হতে হয়েছে আজ খুনের আসামি। তারও কপালে কি আছে তা বলা যায় না। আমার হাতে গুপ্তধন আসবে এ কথা ভেবেই আমার অত্যন্ত ভয় হচ্ছে। চিত্রা, এটা তোমার কুসংস্কার ছাড়ার কিছুই নয়, বিশ্বাস করো। কুসংস্কার বলতে চান বলুন, কিন্তু আমার বিশ্বাস ওই গুপ্তধনের উপরে আছে রানী দুর্গাবতীর অভিশাপ। শুনেছি যকের ধনের উপরেও নাকি এইরকম অভিশাপ থাকে। কোনো অনধিকারী তা হস্তগত করতে গেলেই মারা পড়ে। আমারই বা এই গুপ্তধনের উপরে কি অধিকার আছে? মহিয়সী বীর ললনা রানী দুর্গাবতী ভারত নারীর মুখ চিনি উজ্জ্বল করে গিয়েছেন। সেই প্রাতঃস্মরণীয়া নারীর নিজস্ব সম্পত্তি আজ আমরা চাইছি চোরের মতন দখল করতে। কেবল রানী দুর্গাবতীর নয় ভাস্করবাবু, ওই গুপ্তধনের উপরে আছে ভগবানের অভিশাপ। যে ওকে স্পর্শ করবে তাকে মরতেই হবে। আমি বাঁচতে চাই, আমি গুপ্তধন চাই না। গাড়ি থানার দরজায় এসে পৌঁছাল। থানায় প্রবেশ করে দেখলুম ঘরের ভেতরে আমাদের জন্য অপেক্ষা করছে ভারত ও গোবিন্দরাম, এবং তাদের সামনেই মেঝের উপরে বসানো আছে গুপ্তধনের সেই সিন্দুকটা। ভারত উঠে দাঁড়িয়ে বললে, চিত্রা দেবী উপস্থিত, যাকে গোবিন্দবাবু এবারে তোরঙ্গটা খোলবার চেষ্টা করুন। চিত্রাকে পাশের একখানা চেয়ারে বসিয়ে আমিও আসন গ্রহণ করলুম। গোবিন্দরামের হুকুমে একটা শাবল নিয়ে একজন পাহারাওয়ালা ঘরের ভিতরে প্রবেশ করল। গোবিন্দরাম বললে, তালার কাছে শাবলের চার দিয়ে খুলে ফেলো তোরঙ্গটা। পাহারাওয়ালা তাই করলে। তালাটা ভেঙে গেল সশব্দে। গোবিন্দরাম তাড়াতাড়ি এগিয়ে এসে তোরঙ্গের ডালাটা তুলে ধরতে গেল। আমি চিত্রার মুখের দিকে একবার তাকিয়ে দেখলুম সত্য সত্যই সে ভয় পেয়েছে। তার মুখ প্রায় মৃতের মতো সাদা, আর তার দুই চক্ষু মুদ্রিত। তোরঙ্গের ডালাটা এক টেনে খুলে ফেলে তার মধ্যে দৃষ্টি চালনা করে গোবিন্দরাম
মহাবিস্ময়ে বলে উঠল, কি আশ্চর্য! তোরঙ্গের ভেতরে এগুলো সব কি? আমরাও সাগ্রহে ঝুঁকে পড়ে দেখল। তরঙ্গের মধ্যে ধনরত্ন কিছুই নেই, আছে কেবল কতগুলো লোহা লক্কর। ভারত হাস্য মুখে বলল, খুনের দায় ধরা পড়েও সুজনকে হাসতে দেখে আমারও কেমন যেন একটা সন্দেহ হয়েছিল। সে আমাদের ফাঁকি দিয়েছে, ধনরত্নগুলো সে সরিয়ে ফেলেছে। দুজন পাহারাওয়ালা সুজন সাউকে ঘরের ভিতরে এনে হাজির করলে সে তখন হাসতে হাসতে যেন গড়িয়ে পড়তে যায়। গোবিন্দরাম আরো বেশি খাপ্পা হয়ে বললে, হাসতে ভয় হচ্ছে না তোর? দাঁড়া না, এক্ষুনি মজা টের পাবি। সুজন আরো জোরে হো হো করে হেসে বলে উঠল, কি মজাটা আর দেখতে চাও? খুনের দায়ে ধরা পড়েছি। কথায় বলে, মরার বাড়া গাল নেই, সমুদ্রে ডুবে শিশিরে কে ভয় পায়। রুদ্ধ আক্রোশে কাঁপতে কাঁপতে গোবিন্দরাম বললে, তোরঙ্গের মালপত্রগুলো কোথায় রেখেছিস বল। সুজন খুব সহজভাবেই বলল, গঙ্গার তলায়। কি? মণি মুক্ত হিরে জহরত সব আমি গঙ্গার জলে ফেলে দিয়েছি। ফেলে দিয়েছিস? হ্যাঁ। কোথায়? মোটর বোট চালাতে চালাতে মাইল 5 আসবার পর সেগুলো সব যেখানে সেখানে ছড়াতে ছড়াতে এসেছি। ভারত কঠিন স্বরে বললে, এতটা পরিশ্রম করবার কারণ? স্থির দৃষ্টিতে ভারতের মুখের পানে তাকিয়ে সুজন বললে, বুঝতে পারছি আমি তোমার জন্যই ধরা পড়েছি। পুলিশ আমাকে কিছুতেই গ্রেপ্তার করতে পারত না। যখন দেখলুম পুলিশ আমার পিছনে তাড়া করেছে, তখনই স্থির করলুম যে গুপ্তধন আমার ভোগে লাগলো না, আমি তার কারুর ভোগেই লাগতে দেব না। কিন্তু গঙ্গার এক জায়গাতেই আমি যদি তোরঙ্গটা ফেলে দিই কিংবা ধনরত্নগুলো এক জায়গাতেই নিক্ষেপ করি, তাহলে তোমরা হয়তো ডুবুরি নামিয়ে আবার তা উদ্ধার করবে। তাই মাইল 5 ধরে আমি গুপ্তধন ফেলে দিতে দিতে এসেছি। গঙ্গার গভীর জলের ভিতর থেকে সেসব উদ্ধার করবার ক্ষমতা আর কারুর হবে না। গুপ্তধন কোথায়? গুপ্তধন কোথায়? মা গঙ্গাকে জিজ্ঞাসা করো। সন্ধ্যা নেমেছে কলকাতার শিয়রে। শহরে নেই চাঁদের সমাদর। হাজার হাজার বিজলিবাতি দখল করে বসে চাঁদের আসর। গাড়ির ভিতরে প্রবেশ করেই চিত্রা একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠল, বাবা, বাঁচলুম। রানী দুর্গাবতীর গুপ্তধন গ্রহণ করলেন মা গঙ্গা। গুপ্তধনের এর চেয়ে সদ্গতি আর কিছুই হতে পারত না। কি বলেন ভাস্করবাবু, তাই নয় কি? আমি বললুম, কি উত্তর দেব বুঝতে পারছি না, তবে তবে ভগবান তোমারই আর্জি মঞ্জুর করলেন দেখছি। গুপ্তধনের ভার তোমাকে আর বহন করতে হলো না। সত্যি বলছি ভাস্করবাবু, আমি দুঃখিত হইনি। কিন্তু চিত্রা, একটা সত্যি কথা বলি, একদিক দিয়ে আমি না আশ্বস্ত হয়েছি। গুপ্তধন পেলে তুমি থাকতে কত উচ্চে, আমি কি আর তোমার কাছে পৌঁছতে পারতুম? চকিত চোখে আমার দিকে ক্ষণিক দৃষ্টি নিক্ষেপ করে চিত্রা খুব নিচু গলায় বললে, তাহলে আপনার কি বিশ্বাস আপনি আজ আমার কাছ পর্যন্ত পৌঁছতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ চিত্রা, মনে তো হয় পৌঁছাতে পেরেছি। দয়া করে এখন তুমি যেন আর দূরে সরে যেও না। চিত্রা প্রায় নিরুত্তর হয়ে বসে রইল। আমি তার দিকে আর একটু এগিয়ে গিয়ে বললুম, ষোড়শ শতাব্দীর গুপ্তধনের রহস্য এই 20 শতাব্দীতে একটা অস্বাভাবিক রোম্যান্সের মতন শোনায়। তার চেয়ে যা স্বাভাবিক, এখন বরং তাই নিয়েই বরং আমরা মাথা ঘামাই। এসো। কি স্বাভাবিক ভাস্করবাবু? স্বাভাবিক স্বাভাবিক হচ্ছে এই বাস্তব জীবনের রোম্যান্স। তারই মধ্যে জন্মলাভ করেছিল পৃথিবীর প্রথম পুরুষ আর প্রথম নারী। তাদেরই কামনা আজ এই 20 শতাব্দীর কোটি কোটি নরনারীর মনের গোপনতার ভিতরে ছড়িয়ে আছে বসন্তের উদ্দাম বাতাসের মতো। নিখিল মানুষের মন যা চায়, আমরাও কি তাই চাইতে পারি না? চিত্রা,
তখনও চিত্রা কোনো কথা বললে না, কিন্তু আমার হাতের উপর হাত রাখলে একখানি থরথর কম্পিত কুসুম সুকুমার বাহুলতা। তার দৃষ্টির সঙ্গে মিলল আমার দৃষ্টি। সে আজ আর চোখ নামিয়ে নিলে না। শেষ হলো আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা চতুর্ভুজের স্বাক্ষরের দ্বিতীয় তথা শেষ পর্ব। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তাহলে মেইল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক মিডিয়া।